আচ্ছা, গো লাইভ তো এখন আসে নাই। হ্যাঁ, আসছে এখন। গো লাইভ দিলাম। ভাই, ফেসবুক এটা কি ঠিক আছে, হইছে ভাই? আচ্ছা, আমি আমারটাতে দিয়ে একটু আমি দেখতেছি। চেক করতেছি। ওকে, ওকে। হুম, হুম, হইছে ভাই। হ্যাঁ, ওকে আছে। আচ্ছা, আচ্ছা, ওকে। আচ্ছা, আমি স্টার্ট করি তাহলে। ওকে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা আমাকে সবাই জানাও তো যে আমার ভয়েস একদম ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা সবাই। সবাই একটু ফাস্ট জানাও, তারপর আমরা আস্তে আস্তে শুরু করে দেব। আচ্ছা, ওকে, আমরা একটু কমেন্টটা পড়ে নিই, তারপর আমরা আস্তে আস্তে স্টার্ট করতেছি। আচ্ছা, তো আজকে আমরা পরিবেশ রসায়নের লেকচার নাম্বার 1টা করার ট্রাই করব। ঠিক আছে? তো এখানে অনেকেই আছো তোমরা নতুন। সো তোমরা যদি কোনো কিছু না বুঝো আমাকে অবশ্যই জানাবা। আমি ট্রাই করব সর্বোচ্চ বুঝিয়ে দেওয়ার। আর তোমাদেরকে একটা দিক নির্দেশনা, সেটা হচ্ছে তোমরা মানে সবাই কমেন্টে অযথা কমেন্ট করা থেকে বিরত থাকবা। ঠিক আছে? ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। কোনো কিছু না বুঝলে কমেন্ট করবা, বাট অযথা কেউ কমেন্ট করিও না। তো আমরা চলো আস্তে আস্তে স্টার্ট করি। ওকে। তো আমরা দেখো প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার গ্যাসের সূত্রসমূহ। ঠিক আছে? আচ্ছা, তো আমরা তো সবাই গ্যাসের সূত্রসমূহ আমরা সবাই পড়ছি, তাই না? এই যে বয়েলের সূত্র বলো, চার্লসের সূত্র বলো, আমরা এই সব সূত্রগুলো কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। তো বয়েলের সূত্রটা কি ছিল? বয়েলের সূত্র ছিল যে তাপমাত্রা স্থির থাকলে আয়তন যেটা আছে, আয়তন প্রেসার সাথে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়, তাই না? কি ছিল যে তাপমাত্রা স্থির থাকলে আয়তন প্রেসার সাথে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ প্রেসার যদি বেশি হয় তখন আয়তন কম হবে, আবার প্রেসার যদি কম হয়, তার মানে প্রেসার যদি বেশি হয় আয়তন কম হবে, আবার প্রেসার কম হলে তোমার এটা বিপরীত হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ভাইয়া, যে আমরা যেহেতু সমানুপাতিক সাইন আছে, সো আমরা এখানে কি করব? আমরা এখানে মধ্যে একটা ধ্রুবক আনবো। তার মানে এখানে কি পাবো? ভি সমান সমান কে ইন্টু 1/পি পাবো। তাহলে দেখো তো, আমরা যদি এটাকে এভাবে লিখি যে পিভি সমান সমান কে, তো আমরা কি এটা এভাবে লিখতে পারি না? হ্যাঁ, আমরা এভাবে লিখতে পারি। ওকে। এখন দেখো ভাইয়া, যে এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা আসলে বোঝায় যে তাপমাত্রা যদি স্থির থাকে তখন প্রেসার এবং আয়তনের গুণফল সবসময় কনস্ট্যান্ট আসবে। কি বলছি? তাপমাত্রা স্থির থাকলে প্রেসার অথবা আয়তন যাই হোক না কেন, তাদের গুণফল একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে। এখন ধরো আমি তোমাকে বললাম যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমার প্রেসার আছে হচ্ছে তোমার P1, আবার আয়তন হচ্ছে তোমার V1। আবার আমি ধরলাম যে ওই একই তাপমাত্রায় প্রেসার হচ্ছে তোমার P2 এবং আয়তনটা হচ্ছে তোমার V2। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া, যে তাপমাত্রা স্থির থাকলে আমার প্রেসার এবং আয়তনের মান যাই হোক না কেন, তাদের গুণফল কি সবসময় একটা কনস্ট্যান্ট আসবে? তার মানে আমরা এখানে বলতে পারি যে P1 V1 সমান সমান P2 V2। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র কি ছিল? যে প্রেসার স্থির থাকলে আয়তন তাপমাত্রার সাথে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। তো আমরা এখানে লিখতে পারি ভি সমান সমান কে ইন্টু টি, তাই না? লিখতে পারি। ওকে। এখন আমরা যদি এভাবে লিখি যে ভি ডিভাইডেড বাই টি সমান সমান কি হবে? কনস্ট্যান্ট হবে। তার মানে ঠিক একইভাবে আমরা লিখতে পারি যে V1 ডিভাইডেড বাই T1 সমান সমান কি লিখতে পারি আমরা? V2 ডিভাইডেড বাই T2 লিখতে পারি, তাই না? হ্যাঁ, ওকে, ওকে, গুড। সবাই বুঝতেছো? এখন আসি আমরা গে-লুসাকের সূত্র। তো গে-লুসাকের সূত্র কি বলছে ভাইয়া বলো তো? গে-লুসাকের সূত্র বলছে যে আয়তন স্থির থাকলে
প্রেসার তাপমাত্রার সাথে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ প্রেসার বেশি হলে তাপমাত্রা বেশি হবে, আবার তাপমাত্রা যদি কম হয় তার মানে প্রেসার কম হবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে পি সমান সমান কে ইন্টু টি বলতে পারি। তার মানে এখানে কি হবে, পি ডিভাইডেড বাই টি সমান সমান কনস্ট্যান্ট হবে। তার মানে আমরা এখানে কি বলতে পারি, আমরা বলতে পারি যে পি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান সমান সমান পি টু ডিভাইডেড বাই টি টু, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই পড়ে আসছি আর কি, ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, তাও আমি একটু রিক্যাপ করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা অ্যাভোগাড্রো সূত্র। তো অ্যাভোগাড্রো সূত্র কি বলে বলো তো ভাইয়া? অ্যাভোগাড্রো সূত্র বলে যে প্রেসার এবং তাপমাত্রা স্থির থাকলে, প্রেসার এবং তাপমাত্রা স্থির থাকলে আয়তন মূল সংখ্যার সাথে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ মূল সংখ্যা যত বেশি হবে আয়তন তত বেশি হবে, মূল সংখ্যা যত কম হবে আয়তন তত কম হবে। তার মানে এখানে আমরা বলতে পারি যে ভি সমান সমান কে ইন্টু এন বলতে পারি। তার মানে এখানে কি হবে, ভি ডিভাইডেড বাই এন সমান সমান হবে কে। তার মানে আমরা বলতে পারি যে ভি ওয়ান ডিভাইডেড বাই এন ওয়ান সমান সমান কি হবে, ভি টু ডিভাইডেড বাই এন টু হবে, তাই না? এই সূত্রগুলো কিন্তু তোমরা সবাই পড়ছো। আচ্ছা, ওকে ওকে, এখন আসি আমরা সমন্বয় সূত্র। তো সমন্বয় সূত্রগুলো কি ছিল ভাইয়া বলো তো? সমন্বয় সূত্রগুলো ছিল যে পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান সমান সমান পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু ছিল, তাই না? মানে যখন তোমাকে বলবে প্রেসার এবং আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক বের করো, তখন আমরা কোন সূত্র ইউজ করব? সমন্বয় সূত্রটা ইউজ করব আমরা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব যে আদর্শ গ্যাসের সূত্র। তো আদর্শ গ্যাসের সূত্র কি আমরা সবাই জানি না? সবাই জানি, সেটা হচ্ছে তোমার পিভি ইজিক্যাল টু এনআরটি, তাই না? পিভি ইজিক্যাল টু এনআরটি, এটা হচ্ছে আমার আদর্শ গ্যাসের সূত্র বা সমীকরণ। আচ্ছা, এখন এখানের মধ্যে আমার পি যেটা আছে সেটা হচ্ছে তোমার প্রেসার, ভি হচ্ছে আয়তন, এন মানে হচ্ছে মূল সংখ্যা, আর হচ্ছে তোমার সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, আর টি মানে হচ্ছে তোমার তাপমাত্রা, ঠিক আছে? ওকে ওকে, এখন একটা জিনিস খেয়াল করো। তো আমরা এখানে এই যে মূল সংখ্যাটা আছে এন সমান সমান আমরা পরিমাণগত রসায়নে কি পড়ছিলাম? এন সমান সমান পড়ছিলাম যে ডব্লিউ ডিভাইডেড বাই এম, আবার এন সমান সমান আমরা পড়ছিলাম এন ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23। আবার আমরা পড়ছিলাম যে এন সমান সমান হচ্ছে তোমার এসটিপিতে আয়তন ডিভাইডেড বাই 22.4। মানে আমরা এই জিনিসগুলো কিন্তু পরিমাণগত রসায়নে পড়ছিলাম। সো এখানে ডব্লিউ মানে কি? ডব্লিউ মানে হচ্ছে তোমার প্রশ্নে যে ভরটা দেয়া আছে সেই ভর, অথবা আমরা যে ভরটা বাহির করব সেটা। আর এখানে এম মানে কি? এম মানে হচ্ছে আণবিক অথবা পারমাণবিক ভর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে, এবং এই যে ডব্লিউটা আছে সেটা হবে তোমার গ্রাম এককে, আর এন মানে তো সংখ্যা, আর এসটিপিতে যে আয়তনটা আছে সেটা হবে তোমার লিটার এককে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন আসি আমরা যে আদর্শ গ্যাস থেকে ঘনত্বের সম্পর্ক আমরা কিভাবে বাইর করতে পারি। আচ্ছা, তোমরা আমাকে বলো তো ভাই যে ঘনত্ব, ঘনত্ব মানে কি ছিল বলো তো? ঘনত্ব মানে ছিল যে ডি, ডি সমান সমান কি ছিল? ডি সমান সমান ছিল ভর ডিভাইডেড বাই আয়তন ছিল, তাই না? ঘনত্ব মানে ভর ডিভাইডেড বাই আয়তন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? আদর্শ গ্যাস থেকে ঘনত্বের সম্পর্কটা বাইর করার ট্রাই করব। সো সবাই আমরা জানি যে পিভি ইজিক্যাল টু এন আর টি, তাই না? ওকে, এখন দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা পিভি সমান সমান লিখতে পারি। এন মানে কি ভাই বলো তো? এন মানে হচ্ছে তোমার ডব্লিউ ডিভাইডেড বাই এম। সো আমরা এখানে লিখি যে ডব্লিউ ডিভাইডেড বাই এম, তারপর এখানে কি লিখলাম আমরা? আর টি লিখলাম। এখন আমরা এক কাজ করি, এমটাকে আমরা এই পাশে নিয়ে যাই আর ভিটাকে আমরা এই পাশে নিয়ে আসি। তার মানে এখানে কি হবে তোমার? পিএম সমান সমান হবে তোমার ডব্লিউ ডিভাইডেড বাই ভি, তারপর এখানে কি হবে? আর ইন্টু টি হবে। এখন ডব্লিউ ডিভাইডেড বাই ভি, এটা দ্বারা আসলে কি বোঝাবো বলো তো ভাইয়া? ডব্লিউ মানে হচ্ছে তোমার ভর, আর ভি মানে হচ্ছে তোমার আয়তন। তো ভর ডিভাইডেড বাই আয়তন, এটাকে আমরা কি বলতে পারি? ঘনত্ব বলতে পারি। তার মানে আমরা এখানে বলতে পারি যে পিএম সমান সমান ডি আর টি। এটা ছিল আমার আদর্শ গ্যাস থেকে ঘনত্বের সম্পর্কের সূত্র বের করার প্রসেস।
এখন কথা হচ্ছে যে আমার গ্যাসটা যদি তোমার একই হয় এবং চাপটা যদি স্থির থাকে তখন ঘনত্বের সম্পর্কটা কি হবে? ঠিক আছে। আচ্ছা, তো দেখো তো আমরা এখানে কি পাইছি, আমরা এখানে পাইছি যে পিএম পিএম সমান সমান পাইছি আমরা ডি আর টি পাইছি। পিএম সমান সমান কি পাইছি? ডি আর টি পাইছি। ওকে, এখন কি বলছে দেখো, বলছে গ্যাস একই। এখন গ্যাস একই মানে কি ভাই বলতো, তার আণবিক ভর কি ভাই বলতো সেম থাকবে না? যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আমি নিয়েছি, এখন এটার ভর কি সবসময় কি মানে আণবিক ভর কি কনস্ট্যান্ট থাকবে। আবার চাপ যেটা আছে চাপটা হচ্ছে তোমার স্থির। ওকে, আবার দেখো এই যে আমার আরটা আছে, এই আর মানে কি ভাই বলতো, আর মানে হচ্ছে তোমার একটা মোলার গ্যাস রূপক, মানে এটা একটা কনস্ট্যান্ট মান। তাহলে দেখো চাপ স্থির মানে আমার প্রেশারটা থাকবে কনস্ট্যান্ট, একই গ্যাস মানে আণবিক ভরটা থাকবে কনস্ট্যান্ট, আবার আর যেটা আছে সেটা হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট। তার মানে আমরা কি এটাকে এভাবে লিখতে পারি না যে ডিটি সমান সমান লিখতে পারি আমরা পিএম ডিভাইডেড বাই আর? এখন দেখো প্রেশারও কনস্ট্যান্ট, আণবিক ভরটাও কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের সাথে যদি আমরা একটা কনস্ট্যান্ট গুণ দিই তার মানে সেই মানটা কি কনস্ট্যান্ট হবে। আবার কনস্ট্যান্টকে যখন আমরা একটা কনস্ট্যান্ট দ্বারা ভাগ করব তখন সেটাও হবে একটা কনস্ট্যান্ট। তার মানে আমরা এখানে লিখতে পারি না যে ডিটি সমান সমান কনস্ট্যান্ট? অবশ্যই লিখতে পারি। তাহলে দেখো ডিটি সমান সমান কনস্ট্যান্ট মানে এটা দ্বারা কী বোঝায় যে আমার ঘনত্ব এবং টেম্পারেচার যাই হোক না কেন তাদের গুণফল সবসময় সেম আসবে। তার মানে আমরা এখানে কী বলতে পারি যে টি ওয়ান সমান সমান আমরা বলতে পারি টি টু। তো আই থিঙ্ক সবাই জিনিসটা বুঝতে পারছো, কেউ যদি না বুঝো আমাকে জানাও, ঠিক আছে? ওকে ওকে, তার মানে এখানে কী পাইছি আমরা টি ওয়ান সমান সমান পাইছি আমরা টি টু। আচ্ছা ওকে, এখন আমরা চলো একটা কোয়েশ্চন সলভ করি। তো তোমাকে এখানে বলছে যে আদর্শ গ্যাসের জন্য কোনটি সঠিক নয়। এখন একটা জিনিস খেয়াল করো, পিভি সমান সমান কনস্ট্যান্ট, পিভি সমান সমান কনস্ট্যান্ট, এটা কার সূত্র ছিল? এটা ছিল তোমার বয়েলের সূত্র। কার সূত্র ছিল? এটা ছিল তোমার বয়েলের সূত্র ছিল। ভি ডিভাইডেড বাই টি, ভি ডিভাইডেড বাই টি সমান সমান হচ্ছে তোমার কনস্ট্যান্ট, এটা কার সূত্র ছিল? এটা ছিল তোমার চার্লসের সূত্র ছিল। কার ছিল? চার্লসের সূত্র ছিল। আবার দেখো ভি ডিভাইড বাই টি যায় কথা, ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান সমান সমান ভি টু ডিভাইড বাই টি টু, একই কথা, তার মানে দুইটা সেম। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে ভি সমান কে ইন্টু ওয়ান বাই টি, আমি কি এরকম কোনো সূত্র পাইছিলাম? আমরা কিন্তু এরকম কোনো সূত্র পাই নাই। তার মানে এখানে কোনটি সঠিক নয় বলো তো? আমার আনসার ডি যেটা আছে, ডি সঠিক নয়। ঠিক আছে, ওকে, এগুলো বেসিক কথাবার্তা ছিল আর কি। ওকে, এখন আমরা চলো কিছু বেসিক জিনিস দেখি আর কি। তো এগুলো কিছু ইনফরমেটিভ, তারপর আমরা ম্যাথে ঢুকবো। তো তোমরা তো সবাই জানো যে ওয়ান অ্যাটমসফিয়ার মানে কি? ওয়ান অ্যাটমসফিয়ার মানে হচ্ছে তোমার 760 মিলিমিটার মিলিমিটার পারদ চাপ, তাই না? ওকে, আবার আবার আমরা জানি যে ওয়ান অ্যাটমসফিয়ার মানে হচ্ছে তোমার 76 সেন্টিমিটার পারদ চাপ, তাই না? আচ্ছা ওকে, এখন আমরা আবার সবাই জানি যে ওয়ান অ্যাটমসফিয়ার মানে হচ্ছে তোমার 101,325 প্যাসকেল। আবার আমরা জানি ওয়ান অ্যাটমসফিয়ার মানে হচ্ছে তোমার 101.325 কিলো প্যাসকেল, তাই না? আচ্ছা, আবার আমরা সবাই জানি যে ওয়ান অ্যাটমসফিয়ার মানে হচ্ছে তোমার 760 টর, ঠিক আছে, 760 টর। আবার আমরা জানি ওয়ান অ্যাটমসফিয়ার মানে হচ্ছে তোমার 1.01325 বার, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। আচ্ছা, এখন এসে আমরা আর এর মানটা দেখো। তো আমরা তো সবাই জানি যে আর এর মান দুইটা থাকে, আর এর মান থাকে তোমার 0.0821, 0.0821, তাই না? 0.0821, অথবা আর এর মানটা কি থাকে তোমার 8.314 থাকে, তাই না? আচ্ছা ওকে, তো এখন কথা হচ্ছে ভাই যে আমি কখন কোনটা ইউজ করব। তো তুমি মাথায় রাখবা যে আমার প্রেশার যেটা আছে, প্রেশারটা যদি তোমার থাকে অ্যাটমসফিয়ার এককে এবং আয়তন যেটা আছে আয়তনটা যদি তোমার থাকে লিটার এককে, তখন আমরা আর এর মানটা ইউজ করব 0.0821। আবার যখন আমার প্রেশারটা থাকবে তোমার প্যাসকেল এককে এবং আয়তনটা থাকবে তোমার মিটার কিউব এককে, তখন আমরা আর এর মানটা ইউজ করব 8.314, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা, এখন
আমরা চলো একটা জিনিস দেখি যে এসটিপি এবং এসিটিপি মানে কি। দেখো, তো এসটিপি মানে হচ্ছে তোমার এমন একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে টেম্পারেচার হচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা কি বলি, 273 কেলভিন বলি, ঠিক আছে। আর এসটিপিতে আমার প্রেশার থাকবে তোমার 1 অ্যাটমসফিয়ার। মানে এসটিপি মানে হচ্ছে তোমার এমন একটা সিস্টেম যে সিস্টেমের টি হচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর প্রেশার হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ার। ঠিক একইভাবে এসিটিপিতে এসিটিপিতে ভাই আচ্ছা এসিটিপিতে আমার টেম্পারেচার থাকবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। দাঁড়াও একটা মিনিট, আমি দেখি কোনো সমস্যা হয়েছে কিনা। না, কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, ওকে। আর প্রেশার হবে তোমার কত? প্রেশার হবে তোমার 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি মাথায় রাখবা যে এসটিপিতে কোনো একটা গ্যাসের মোলার আয়তন, এসটিপিতে কোনো একটা গ্যাসের মোলার আয়তন হয় তোমার 22.4 লিটার। কত হয়? 22.4 লিটার হয়। আর এসিটিপিতে কোনো একটা গ্যাসের মোলার আয়তন কত হয়? মোলার আয়তন হয় তোমার 24.789 লিটার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এখন আরও কিছু জিনিস মাথায় রাখবা যে যদি তোমাকে কখনো বলে যে 1 মিটার কিউব, তো 1 মিটার কিউব মানে সেটা হচ্ছে তোমার 1000 লিটার। 1 মিটার কিউব মানে সেটা হচ্ছে তোমার 1000 লিটার। আর যদি তোমাকে কখনো বলে যে 1 সেন্টিমিটার কিউব, তো 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে তোমার 1 ml। আর যদি কখনো তোমাকে বলে যে 1 ডেসিমিটার কিউব মানে কি, 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে তোমার 1 লিটার। সো এই জিনিসগুলো একটু সবাই মাথায় রাখবা, ঠিক আছে। আমি এই জিনিসগুলো একটু লিখে দিচ্ছি, সবাই একটু মাথায় রাখবা, ওকে। আচ্ছা, এখন চলো আমরা নেক্সট পেজে যাই। এখন বলছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 760 টন চাপে হাইড্রোজেন গ্যাসের মোলার আয়তন কত? তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার এখানে টেম্পারেচার কত দেওয়া আছে? টেম্পারেচার দেওয়া আছে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। প্রেশার কতটুকু দেওয়া আছে? 760 টর দেওয়া আছে, 760 টর দেওয়া আছে। এখন তুমি আমাকে বলো তো ভাই যে 760 টর মানে সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি 1 অ্যাটমসফিয়ার। 760 টর মানে আমরা সেটাকে বলতে পারি 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা, তো আমরা এখানে লিখলাম 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে, ওকে। তো 1 অ্যাটমসফিয়ার, দেখো আমার টেম্পারেচার হচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর প্রেশার হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ার। তাহলে দেখো তো আমার এই যে জিনিসটা আছে এটা কি আমার এসটিপিকে ইন্ডিকেট করে না? এসটিপিকে ইন্ডিকেট করে। এখন আমরা জানি যে এসটিপিতে কোনো একটা গ্যাসের মোলার আয়তন কত হয়? এসটিপিতে কোনো একটা গ্যাসের মোলার আয়তন হয় তোমার 22.4 লিটার। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার বি, ঠিক আছে। তো আই থিঙ্ক সবাই এই জিনিসটা বলছো, এটা কিন্তু একদম বেসিক ম্যাথ, ওকে। এখন বলছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 4 লিটার অক্সিজেন গ্যাসকে 0.8 লিটারে সংকুচিত করতে কত চাপ প্রয়োগ করতে হবে? আচ্ছা, তো দেখো এখানে কিন্তু আমার টেম্পারেচার কিন্তু সেম থাকতেছে, মানে তাপমাত্রা স্থির থাকতেছে। আর এখানে আমরা কার সম্পর্ক নিতেছি? আমরা চাপ এবং আয়তনের সম্পর্ক নিতেছি। তো তাপমাত্রা স্থির থাকলে প্রেসার এবং আয়তনের সম্পর্ক কোথায় থাকে? বয়েলের সূত্রে থাকে। সো বয়েলের সূত্রে আমরা কি জানি? বয়েলের সূত্রে আমরা জানি যে P1 V1 সমান সমান জানি আমরা P2 ইন্টু V2 জানি। এখন আমাকে বাইর করতে হবে যে 0.8 লিটারে সংকুচিত করলে আমার কতটুকু চাপ বাইর করতে হবে। মানে আমাকে এখানে P2 এর মানটা বাইর করতে হবে। মানে P1 V1 হচ্ছে তোমার একদম শুরুতে আর P2 V2 মানে কিভাবে বলতো? আমার প্রেসার প্রয়োগ করার পর। সো দেখো তো ভাই আমার P2 সমান সমান কি হবে? P2 সমান সমান হবে আমার P1 V1 ডিভাইডেড বাই V2 হবে। সো দেখো P1 আমার শুরুতে কতটুকু ছিল? 1 অ্যাটমসফিয়ার ছিল। আয়তন কত ছিল? 4 লিটার ছিল। আর আমি এখন আয়তন কত করছি ভাই বলতো? V2, মানে আমার আয়তনটা এখন কত করছি? V2 0.8 করছি। তো 0.8 করছি, এখন দেখি আমরা এটার মানটা কত আসে। দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি না যে 4, দেখো আমরা কি করলাম এখানে 4 যেটা আছে আমি 4 ইন্টু 10 দিলাম আর এখানে দিলাম আমি 0.8 যেটা আছে এটার সাথে আমি 10 দিলাম। তাহলে দেখো যে 10 এ কাটাকাটি, তার মানে এখানে ব্যালেন্স হয়ে যাবে।
তো এখন একটা জিনিস খেয়াল করো যে 4 × 10 মানে আমরা কি লিখতে পারি 40 লিখতে পারি, আর 0.8 × 10 মানে আমরা এখানে কি লিখতে পারি 8 লিখতে পারি। তো 40কে যদি আমি 8 দ্বারা ভাগ করি তার মানে এখানে কত আসবে 5 আসবে, তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে এ। আনসার কোনটা হবে, আনসার হবে এ। আচ্ছা এখন দেখো সেম প্রশ্নটা কিন্তু তোমার যাবি 23-24 আসছে, বাট এখানে কিন্তু একটা লেজ লাগাই দিছে। লেজটা কি ভাই বলো তো, লেজটা বলছে যে কতটুকু বৃদ্ধি পাবে, কতটুকু বৃদ্ধি পাবে। দেখো সেম প্রশ্ন কিন্তু, বাট এখানে শুধু ছিল যে কতটুকু চাপ প্রয়োগ করতে হবে, আর এখানে বলছে চাপের কত বৃদ্ধি করতে হবে। তো দেখো আমরা যদি একইভাবে আগের মতো বাইর করি তাহলে দেখো আমার এখানের মধ্যে V2টা কত হবে, সরি P2টা কত হবে ভাই বলো তো, আমার P2 যেটা আছে P2টা কত হবে, আমরা আগের মতো যদি বের করি দেখো সেমভাবে যদি আমরা বাইর করি। আচ্ছা আমি এটা এইভাবে লিখি, ওয়েট একটা মিনিট দাঁড়াও, সবাই একটা মিনিট দাঁড়াও, আমি এখানে একটু কি করি, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা দাঁড়া, সরি হয় নাই, আচ্ছা সমস্যা নেই। সো দেখো তো আমরা এখানে কি পাবো, আমরা এখানের মধ্যে পাবো P2 সমান সমান কত পাবো, P2 সমান সমান পাবো আমরা 5 অ্যাটমসফিয়ার পাবো। কত পাবো আমরা 5 অ্যাটমসফিয়ার পাবো। ওকে এখন দেখো ভাইয়া আমার শুরুতে আমার প্রেশার কত ছিল, শুরুতে আমরা প্রেশার ছিল তোমার 1 অ্যাটমসফিয়ার, আর যখন আমি 4 লিটার থেকে 0.8-এ পরিণত করছি তখন আমার প্রেশার কত হয়েছে 5 অ্যাটমসফিয়ার হয়েছে। ওই যে আমার আগের ম্যাথটা সেম টু সেম ম্যাথ। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার প্রেশার কতটুকু বৃদ্ধি পাইছে, শুরুতে ছিল 1 এখন হয়েছে 5, তার মানে কতটুকু বৃদ্ধি পাইছে 4 অ্যাটমসফিয়ার বৃদ্ধি পাইছে, তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার বি। আচ্ছা ওকে ওকে, তো চলো আমরা এখন একটা নেক্সট পেজে যাই। তো এখন কি বলছে, বলছে যে প্রমাণ তাপমাত্রায় আয়তন হঠাৎ 1/3 হয়ে গেলে তাপমাত্রা কত হবে। তাহলে দেখো এখানে আমার কার সাথে কার সম্পর্ক নিতে হবে, তাপমাত্রার সাথে আমার আয়তনের সম্পর্ক নিতে হবে। সো তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক এটা আমরা কোন সূত্রে পাই, চার্লসের সূত্রে পাই। তো চার্লসের সূত্রে কী ছিল ভাই বলো তো, চার্লসের সূত্রে ছিল তোমার V1/T1 সমান সমান কী ছিল, V2/T2 ছিল, তাই না? ওকে এখন দেখো ভাইয়া কি ঘটনা ঘটছে, দেখো শুরুতে আমার আয়তন কতটুকু ছিল, দেখো প্রমাণ তাপমাত্রা শুরুতে ছিল আমার T1। T1 মানে কত ভাই বলতো, T1 মানে হচ্ছে তোমার শুরুতে ছিল প্রমাণ তাপমাত্রা। তো তুমি মাথায় রাখবা প্রমাণ তাপমাত্রা মানে হচ্ছে, আমি একটু এখানে লিখে দিই যে প্রমাণ তাপমাত্রা মানে হচ্ছে, প্রমাণ তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা মানে হচ্ছে সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। আর যদি তোমাকে কখনো বলে যে কক্ষ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা মানে সেটা হচ্ছে তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে সেটা হচ্ছে তোমার 298 কেলভিন। তাহলে দেখো আমার শুরুতে টেম্পারেচার কতটুকু ছিল, 298 কেলভিন ছিল। শুরুতে আমার আয়তন কতটুকু ছিল, V1 ছিল। এখন আমি কি করছি, আয়তনটাকে আমরা 1/3 মানে 3/1 ভাগ করে ফেলছি। তার মানে আমার V2টা কি হবে, V2টা হবে তোমার আমার আদি আয়তন যেটা আছে আদি আয়তনের 3/1 ভাগ। তার মানে কি হবে, V2 সমান সমান হবে তোমার V1/3। তার মানে আমরা এখানে লিখতে পারি যে V1 সমান সমান আমরা লিখতে পারি 3V2 লিখতে পারি, তাই না? আচ্ছা মানে জাস্ট আমরা একটু সিম্পলিফাই করছি আর কি। ওকে আচ্ছা এখন আমাকে বাইর করতে হবে যে নতুন তাপমাত্রা কত, মানে T2 এর মানটা কত হবে। সো দেখো তো ভাই T2 সমান সমান কত হবে, T2 সমান সমান হবে তোমার, এখানে কি ছিল দেখো V2 ইন্টু T1, V2 ইন্টু T1 ডিভাইড বাই কী হবে, V1 হবে, তাই না? ওকে এখন দেখো তো ভাইয়া যে আমার V2 এর মতো রেখে দিলাম। আমার শুরুতে তাপমাত্রা কতটুকু ছিল, শুরুতে তাপমাত্রা ছিল তোমার প্রমাণ তাপমাত্রা, তো তার মানে এটা হবে তোমার 273 কেলভিন হবে, 273 কেলভিন হবে, ঠিক আছে 273 কেলভিন হবে। তো আমি এখানে দিলাম যে 273 দিলাম, আর V1 মানে কত পাইছি আমরা, 3V2 পাইছি। কি পাইছি আমরা, 3V2 পাইছি। সো দেখো V2 কাটা, তার মানে এখানে কি থাকবে যে 273/3, তার মানে এটা আমরা কি পাবো, এখানে দেখো 3 নং 27 আর হচ্ছে তোমার 3 একে 3, তার মানে এখানে আমরা কত পাবো 91 কেলভিন পাবো। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার সি, ঠিক আছে আনসার হবে সি। আচ্ছা এখন কি বলছে যে যদি 500 কেলভিন তাপমাত্রায় 10 লিটার গ্যাসকে আমরা 250 কেলভিন তাপমাত্রায় আনা হয় এবং গ্যাসটির আদর্শ অবস্থা দেখে বিচ্যুত আয়তন তোমার 20% বৃদ্ধি পায়, তবে গ্যাসটির চূড়ান্ত আয়তন কত লিটার হবে, ঠিক আছে? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো ভাই, এখানে কার সাথে কার সম্পর্ক আছে, দেখো এখানে আছে তোমার তাপমাত্রা,
তাপমাত্রার সাথে তোমার আয়তনের সম্পর্ক আছে। তাপমাত্রার সাথে কার সম্পর্ক ভাই বলো তো? আয়তনের সম্পর্ক। তো তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক মানে সেটা কার সূত্র? সেটা হচ্ছে তোমার চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রের মধ্যে আমরা কি জানি? আমরা জানি যে V1 ডিভাইডেড বাই T1 সমান সমান কি হবে? V2 ডিভাইডেড বাই T2 হবে। ওকে, এখন আমাকে কি করতে হবে? চূড়ান্ত আয়তনটা বাড়ি করতে হবে। সো এটার জন্য আমাকে প্রথমে V2 এর মানটা বাড়ি করতে হবে। সো V2 সমান সমান কি হবে? V2 সমান সমান হবে তোমার V1 ডিভাইডেড বাই T1 ইনটু হবে তোমার T2। আচ্ছা ফাইন। এখন দেখো আমার শুরুতে আয়তন কতটুকু ছিল? শুরুতে তোমার আয়তন ছিল 10 লিটার। সো আমি এখানে দিলাম 10 লিটার দিলাম। শুরুতে আমার টেম্পারেচার কত ছিল? 500 কেলভিন ছিল। সো আমি এখানে দিলাম 500 কেলভিন দিলাম। আর আমি এখন টেম্পারেচার কত করছি ভাই বলতো? 250 কেলভিন করছি। তো 250 আমি এখানে লিখলাম। তাহলে দেখো তো এখানে আমার কত আসে? আমি যদি এটাকে এটা দ্বারা ভাগ করি তাহলে এখানে আসবে তোমার 5 লিটার হবে, তাই না? আমার V2 মানটা কত হবে? V2 মানটা হবে তোমার 5 লিটার। বাট এখানে একটা কথা লিখছে যে আদর্শ থেকে বিচ্যুত হওয়ায় আয়তন 20% বৃদ্ধি পায়। আয়তন কতটুকু হয়? 20% বৃদ্ধি পায়। সো 20% বৃদ্ধি পাইলে আমার নতুন আয়তন কত হবে? সো দেখো আমরা লিখি যে আমার নতুন আয়তন, আমরা ধরো একটা মিনিট লিখি যে আয়তন লিখি আমরা, যে দেখো আমার আয়তন কত হয়েছে ভাই বলতো? আমার আয়তন হয়েছে তোমার 5 লিটার হয়েছে। বাট 5 লিটার থেকে কিন্তু আরও 20% বৃদ্ধি পাইছে। তার মানে এটাকে আমরা কী লিখবো? আমরা এটাকে লিখবো যে 5 প্লাস আমার বর্তমান যে আয়তন আছে এই আয়তনের 20% বৃদ্ধি পাইছে। মানে আমার 5 লিটার যেটা আছে সেই আয়তন থেকে এই আয়তনের 20% বৃদ্ধি পাইছে। তো আমরা এখানে কী লিখতে পারি? আমরা 5 প্লাস 5 ইন্টু, এর মানে তো আমরা ইন্টু লিখতে পারি, আর 20% মানে কি? 20 ডিভাইডেড বাই 100। তার মানে এখানে কী লিখতে পারি? আমরা 0.2 লিখতে পারি। তো 0.2 যদি লিখি তার মানে এখানে কী হবে ভাই বলতো? 5 প্লাস 5 ইন্টু 0.2 মানে হচ্ছে তোমার 1। তার মানে এখানে কত হবে? 6 লিটার হবে। তার মানে আমার ফাইনাল আনসার কত হবে? ফাইনাল আনসার হবে তোমার সি, মানে 6 লিটার হবে। ঠিক আছে? দেখো এখানে কিন্তু বলে দেওয়া আছে 20% বৃদ্ধি পায়। তো 20% বৃদ্ধি পায় মানে কি? দেখো তো ভাইয়া, আমার যে আয়তনটা পাইছি ওই আয়তনের আরও 20% বৃদ্ধি পাইছে। সো নতুন আয়তন আমার কত হবে? নতুন আয়তন হবে আমার 6 লিটার হবে। তো আই থিঙ্ক সবাই এই জিনিসটা বুঝতে পারছো আর কি। না বুঝে কোনো সমস্যা নেই, ক্লাসটা একবার রেকর্ড দেখে নিবা, ইনশাল্লাহ বুঝে যাবা। তা আর না বুঝে তো আমি আসি। আচ্ছা, এখন কি বলছে দেখো, এটা তোমার 24-25 আসছিল। এখন তোমাকে বলছে যে কোনো গ্যাসের তাপমাত্রা ও চাপ দ্বিগুণ করা হলে এর আয়তনের কি পরিবর্তন হবে? এখন দেখো এখানে আমরা কী কী নিয়ে কাজ করতেছি? এখানে আমরা তাপমাত্রা নিয়ে কাজ করতেছি, চাপ নিয়ে কাজ করতেছি, আবার আয়তন নিয়ে কাজ করতেছি। তার মানে আমরা এখানের মধ্যে 3টা নিয়ে কাজ করতেছি। সো 3টে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা কোন সূত্র ইউজ করব? আমরা ইউজ করবো এখানের মধ্যে সমন্বয় সূত্র। তো সমন্বয় সূত্র কী ছিল ভাই বলো তো? যে P1 V1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার T1। আর এখানে কী ছিল ভাই বলো তো? এখানে ছিল তোমার P2 V2 ডিভাইডেড বাই T2। ওকে, এখন আমাকে বলছে আমরা কী করছি? দেখো আমরা কোনো গ্যাসের তাপমাত্রা ও চাপ দ্বিগুণ করছি। তো আমরা ধরলাম শুরুতে আমার প্রেশার ছিল তোমার P1, আর শুরুতে আয়তন ছিল আমার V1, এবং শুরুতে আমার টেম্পারেচার ছিল তোমার T1। এখন আমরা কী করছি? তাপমাত্রা ও চাপকে দ্বিগুণ করছি। সো দেখো আমার P2 সমান সমান কী হবে? P2 সমান সমান হবে, যেহেতু আমরা চাপকে দ্বিগুণ করছি তার মানে কী হবে? P2 সমান সমান হবে তোমার 2 ইন্টু P1। আর আমার নতুন আয়তনটাকে বাইর করতে হবে। সো আমরা এখানে লিখলাম যে V2টাকে আমার বাইর করতে হবে। আর আমরা কী করছি ভাই বলতো? তাপমাত্রাও দ্বিগুণ করছি। তার মানে T2 সমান সমান কী হবে? T2 সমান সমান হবে তোমার 2 ইন্টু T1, তাই না? ওকে, তো আমরা চলো এখানে V2-র মানটা বাইর করি। আমার যেহেতু নতুন আয়তনের কী পরিবর্তন হয় সেটা আমাকে বাইর করতে হবে। সো দেখো, তো V2 সমান সমান কী হবে? V2 সমান সমান হবে তোমার P1 V1 ইন্টু হচ্ছে তোমার T2, তাই না? আর নিচে কী হবে? নিচে হবে তোমার P2 ইন্টু হচ্ছে তোমার T1 হবে, তাই না? ইন্টু T1 হবে। আচ্ছা, এখন দেখো একটা জিনিস খেয়াল করো। আচ্ছা, আমরা এটা নিচে লিখি, নিচে লিখলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা, এখন দেখো P1 V1 তাদেরকে আমরা তাদের মতো রেখে দিলাম। আর T2 সমান সমান কত পাইছি আমরা? 2T1 পাইছি, 2T1 পাইছি। আর P2 সমান সমান কত পাইছি আমরা? 2P1 পাইছি। সো আমরা এখানে লিখলাম 2P1 লিখলাম, আর এখানে T1 দিলাম। ওকে, তাহলে দেখো তো ভাই এখানে কী ঘটনা ঘটে? দেখো P1 কাটা, T1 কাটা, 2 কাটা। তার মানে এখানে কী থাকে? এখানে থাকে তোমার V2 সমান সমান V1 থাকে। তাহলে দেখো আমার শুরুতে আয়তন যা ছিল
আমার এই জিনিসগুলো করার পর আমার আয়তনটা সেমই আছে। তাহলে আয়তনের কি কোনো পরিবর্তন হয়েছে? আয়তনের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার বি, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা ফাইন। এখন দেখো ঠিক একইভাবে এই ম্যাথটা কিন্তু ওই ম্যাথের আদলে আসে। দেখো যে আমার এখানের মধ্যে 5 লিটার কোনো গ্যাসের চাপ ও কেলভিন তাপমাত্রা দ্বিগুণ করছি। তাহলে দেখো ভাইয়া, আমি চাপ এবং তাপমাত্রা দ্বিগুণ করছি। তো চাপ এবং তাপমাত্রা যদি দ্বিগুণ করি, আয়তনের কি কোনো পরিবর্তন হয়? আয়তনের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তার মানে দেখো যে আমার শুরুতে যদি আয়তন থাকে 5 লিটার, তার মানে আমার শেষও আয়তনটা তোমার 5 লিটারই থাকবে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার বি। বুঝছো কিনা সবাই? দেখো মানে আমার আয়তন যা থাকুক না কেন, চাপ এবং তাপমাত্রাকে আমি দ্বিগুণ করছি। তো চাপ এবং তাপমাত্রাকে যদি আমি দ্বিগুণ করি, তখন কি হয়? আমার আয়তন কিন্তু সেমই হয়ে যায়। তার মানে দেখো শুরুতে যদি আমার আয়তন 5 লিটার হয়, তার মানে আমার শেষ আয়তন 5 লিটারই হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন বলছে যে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ অর্ধেক ও তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করা হলে আয়তন কতটুকু হবে? আচ্ছা ফাইন। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কি বলছে ভাই বলতো? দ্বিগুণ বৃদ্ধি করা হলে। তো দ্বিগুণ বৃদ্ধি করা হলে মানে কি ভাই বলতো? এটাকে দ্বিগুণ করব নাকি 3 গুণ করব? যদি বলতো দ্বিগুণ করা হলে তখন আমরা লিখতাম দ্বিগুণ, আর যেহেতু তোমাকে বলছে দ্বিগুণ বৃদ্ধি করা হলে, তার মানে সেটা হবে তোমার 3 গুণ হবে। আচ্ছা আমরা একটু লিখি। দেখো এখানে আমরা কি করবো ভাই বলতো? আমরা এখানের মধ্যে চাপ, তাপমাত্রা এবং আয়তন নিয়ে কাজ করব। তার মানে আমরা এখানে কোন সূত্রটা ইউজ করবো বলতো? আমরা এখানের মধ্যে ইউজ করব সমন্বয় সূত্র। তো সমন্বয় সূত্র কি ছিল ভাই বলতো? P1 V1 ডিভাইডেড বাই T1 সমান সমান কি হবে ভাই বলতো? P2 V2 ডিভাইডেড বাই T2। আচ্ছা ফাইন। এখন আমি তোমাদেরকে একটু বলি যে কিছু কিছু বইতে কিন্তু এটা তোমাকে দ্বিগুণ ধরে কাজ করছে, আবার যেহেতু এখানে বৃদ্ধি করা হলে বলছে, কিছু কিছু বই এখানে তোমার 3 গুণ নিয়ে কাজ করছে। তো তুমি কমন সেন্সে বলো যে আমি দ্বিগুণ বৃদ্ধি করছি, তো দ্বিগুণ বৃদ্ধি করা মানে সেটা কি হবে? সেটা তোমার 3 গুণই তো হবে, তাই না? 3 গুণ হবে, হ্যাঁ। তো আমরা চলো একটু লিখি। দেখো তো দেখলাম আমরা শুরুতে আমার প্রেশার ধরলাম আমি P1, আয়তনটাকে ধরলাম আমি V1, আর টেম্পারেচারটাকে আমি ধরলাম T1। আর আমার যে নতুন যে প্রেশারটা আছে, নতুন প্রেশারটাকে আমি কী করছি ভাই বলতো? চাপটাকে আমরা অর্ধেক করছি। তার মানে P2 সমান সমান কী হবে? P1 ডিভাইডেড বাই 2 হবে। আর আমার দেখো যে V2 তো আমাকে বাইর করতে হবে, আমার আয়তন নতুন কত বাইর করতে হবে। আর তাপমাত্রাকে আমরা কী করছি? তাপমাত্রা T2কে আমরা কী করছি? দ্বিগুণ করছি। তার মানে T2 সমান সমান কী হবে? 2 ইন্টু T1 হবে। আচ্ছা আচ্ছা, তাপমাত্রা তো দ্বিগুণ বৃদ্ধি করছি তাই না? এখানে তো 3 গুণ হবে তাই না? তাপমাত্রাকে যেহেতু দ্বিগুণ বৃদ্ধি করছে, তার মানে এটা তোমার 3 গুণ হবে। দুঃখিত, আমি এখানে কত গুণ হবে? তোমার 3 গুণ হবে। আচ্ছা আচ্ছা, ওকে গুড। আচ্ছা ওকে, এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা যদি এখানের মধ্যে নতুন আয়তন V2টা বাই করি, সো V2 সমান সমান কত হবে? V2 সমান সমান হবে তোমার, আমরা এখানে লিখি যে P1 V1 ইন্টু হচ্ছে তোমার T2 ডিভাইডেড বাই হবে তোমার যে T1 ইন্টু হবে তোমার P2 হবে, তাই না? T1 ইন্টু P2 হবে। ওকে, তো দেখো তো ভাইয়া আমরা এখানে এইগুলোকে যেভাবে আছে এগুলো রেখে দিই। P1 V1 ইন্টু T2 সমান সমান কত হবে? 3 ইন্টু T2 হবে। আর T1 এর মতো রেখে দিলাম। আচ্ছা সরি, এখানে তো T1 হবে তাই না? দুঃখিত, আমি T1 হবে। আচ্ছা ওকে, আর এখানে আমরা T1 এর মতো রেখে দিলাম। আর P2 সমান সমান কত পাইছি আমরা? P1 ডিভাইডেড বাই হবে তোমার 2। আচ্ছা ফাইন। এখন দেখো আমার P1 কাটা, T1 কাটা। এখন এই যে 2টা যেহেতু ভাগ আছে, 2টা কি আমার উপরে চলে যাবে না? তার মানে দেখো তো আমার কি হবে? এখানে V2 সমান সমান হবে তোমার 2 ইন্টু মানে 3 ইন্টু 2 মানে হচ্ছে তোমার 6 ইন্টু V1 হবে, তাই না? 6 ইন্টু V1। তার মানে দেখো তো আমার আয়তনটা কি হবে? আয়তনটা তোমার 6 গুণ হয়ে যাবে। এখন দেখো তো 6 গুণটা কি আমার অপশনে কি আছে? আমার কিন্তু অপশনে নাই। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি। বুঝছো কিনা সবাই? সবাই বুঝছো কিনা? এই অর্ধেক তো আমি করছি, চাপকে অর্ধেক করছি, আর আয়তনটাকে আমরা সরি তাপমাত্রাকে আমরা 3 গুণ বৃদ্ধি করছি বা 2 গুণ বৃদ্ধি করছি। ওকে ওকে, আচ্ছা তো আমার এখানে আনসার কত হচ্ছে? 6V1, মানে আয়তনটা তোমার 6 গুণ হয়েছে। তো 6 গুণ কি আনসার আছে? 6 গুণ আনসার নাই, তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে ডি, কোনোটি নয়। আর তুমি যদি এখানের মধ্যে 2 নিয়ে কাজ করো, তুমি দেখবা যে V2 সমান সমান দেখবা তুমি এখানে আসে 4V1 আসে। তো দেখো 4 গুণ কি এখানে অপশন আছে? 4 গুণ কিন্তু অপশন নাই, তার মানে এটাও আনসার কোনোটিই হবে। ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা এখন দেখো বলছে তোমাকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? আচ্ছা ওকে ফাইন।
এখন আমরা আদর্শ গ্যাসের সমীকরণ সমান কি জানি? আমরা জানি যে পিভি সমান সমান হচ্ছে তোমার এন আর টি। ওকে, আচ্ছা এখন এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে, কি ভর দেওয়া আছে। তো ভর দেওয়া থাকলে আমরা এন এর মানটাকে বাইর করতে পারি না। এন সমান সমান কি হবে? ডব্লিউ ডিভাইডেড বাই এম হবে। আচ্ছা ফাইন, এখন তুমি আমাকে বলো ডব্লিউ মানে কি? ডব্লিউ মানে হচ্ছে তোমার ডব্লিউ, আচ্ছা তোমরা কি আগের প্রশ্ন নিয়ে এখনো পড়ে আসো? তোমরা আগের প্রশ্ন নিয়ে এখন আসো? আচ্ছা তোমরা তো দেখো, এই দেখো এখানে কি এই যে টুটা কিন্তু ভাগ আছে। এই দেখো আমরা কি লিখতে পারি? এক্সকে কি আমরা লিখতে পারি 1/1/x, মানে কোনো কিছু যখন এইভাবে থাকে তখন আমরা এই যে জিনিসটা আছে সেটাকে আমরা উপরে নিয়ে যাই, তখন কি হবে? x সমান সমান x হবে। এই জিনিসগুলো কি আমরা পড়ছি না 9 10 এর মধ্যে? তো দেখো এখানে আমার শুরুতে ছিল 3 আর 2টা তোমার উপরে চলে আসছে, তার মানে সেটা হয়ে গেছে 6 আর কি। আচ্ছা ওকে, এখন দেখো তো আমার ডব্লিউ যেটা আছে, প্রশ্নে কতটুকু ভর দেওয়া আছে? 7 দেওয়া আছে, তার মানে আমরা 7 এখানে লিখে দিলাম। আর নাইট্রোজেন যেটা আছে তার আণবিক ভর কত? নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে তোমার 28, তাই না? 28। ওকে, তার মানে দেখো তো এখানে কত আসে ভাইয়া বলো তো? এখানে মধ্যে আসে তোমার 7/28 মানে কত হবে? 1/4 হবে। তাহলে দেখো আমরা এখানে লিখি যে পিভি সমান সমান এন মানে কত? এন মানে হচ্ছে তোমার 1/4 ইন্টু দিলাম আমরা আর টেম্পারেচার কত দেওয়া আছে? 27 ডিগ্রি দেওয়া আছে। তো 27 ডিগ্রি মানে সেটা কত কেলভিন? সেটা হচ্ছে তোমার 300 কেলভিন, তাই না? ওকে, এখন দেখো আমি যদি 300কে 4 দ্বারা ভাগ করি তখন সেটা কত আসবে দেখো। তো 4 দ্বারা যদি আমি ভাগ করি তার মানে কত হবে বলো তো? 4 সাথে 28 আর 2 × 0 মানে 20 আছে, তার মানে কত হবে? 4 5 20 75 আসবে। তার মানে দেখো তো পিভি সমান সমান কত হবে? পিভি সমান সমান হবে তোমার 75 আর ষষ্ঠ। আচ্ছা তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার বি, পিভি সমান সমান 75 আর। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওকে। এখন দেখো কি বলছে যে নাইট্রোজেনকে আদর্শ গ্যাস ধরলে কত গ্রাম নাইট্রোজেনের জন্য পিভি সমান সমান 0.02 আরটি সমীকরণটি প্রযোজ্য। অর্থাৎ আমাকে এখানে নাইট্রোজেনের ভরটা বাই করতে হবে। আচ্ছা দেখো আমরা কি জানি, আমার এখানে কি দেওয়া আছে? পিভি সমান সমান দেওয়া আছে তোমার 0.02 আরটি দেওয়া আছে। আচ্ছা ফাইন, এখন এই যে সমীকরণটা আছে এই সমীকরণকে যদি আমরা পিভি সমান সমান এন আরটি আমরা এইটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে দেখো তো ভাইয়া যে আমার 0.02 যেটা আছে সেটা কি আমার এন এর মান হবে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে এন সমান সমান হবে তোমার 0.02, তাই না? এন সমান সমান কত হবে? 0.02 হবে। এখন আমরা নাইট্রোজেন গ্যাসের ভরটা আমাকে বাইর করতে হবে, নাইট্রোজেন গ্যাসের ভরটা আমাকে বাইর করতে হবে। ওকে ফাইন, এখন দেখো তো এন সমান সমান আমরা কি জানি? আমরা জানি যে ডব্লিউ ডিভাইডেড বাই এম সমান সমান হচ্ছে তোমার 0.02, তাই না ভাইয়া? ওকে, এখন দেখো ডব্লিউ মানে কি? আমরা যে ভরটা বাই করবো অথবা প্রশ্নে যে ভরটা দেওয়া আছে, তোমার ডব্লিউ সমান সমান কত হবে? 0.02 ইন্টু হবে তোমার এম। তাহলে দেখো তো ভাইয়া আমরা এখানে যদি লিখি যে 0.02 ইন্টু আমার নাইট্রোজেন যে গ্যাসটা আছে N2 যে গ্যাসটা আছে, এই নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কত হয় বলো তো? নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে তোমার 28। তো আমরা এখানে লিখলাম যে 28, 0.02 ইন্টু 28, তার মানে দেখো তো এটার মানটা কত আসে? এটার মানটা কত আসে বলো তো তুমি আমাকে? দেখো আমরা এখানে যদি এইভাবে লিখি যে দাঁড়াও একটা মিনিট দাঁড়াও, 28 দুগুণে কত? 56 না? তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার 0.56 হবে। কত আসবে আমার? 0.56 হবে। অথবা যারা ক্যালকুলেশন বোঝো নাই কোনো সমস্যা নাই, দেখো 0.02 আমরা কি লিখতে পারি? 2/100 লিখতে পারি। ইন্টু আমরা এখানে কি লিখতে পারি ভাইয়া বলো তো? 28 লিখতে পারি। তাহলে তুমি আমাকে বলো 28 দুগুণে কত ভাইয়া বলো তো? 28 দুগুণে হচ্ছে তোমার 56 ডিভাইড বাই দিলাম আমি 100, তার মানে এখানে কত আসে তোমার? 0.56 আসে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে সি। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা এখন বলছে তোমাকে দেখো যে একই প্রশ্ন কিন্তু তোমার উঠাউটি 2 বছর কিন্তু তোমার মানে কি হয়েছে? 2 বছর তোমার রিপিট হয়েছে। আচ্ছা এখন একটাতে বলছে যে কোনটিতে আংশিক চাপ সর্বাধিক মানে চাপ সর্বাধিক, আর এখানে বলছে কোনটিতে চাপ সর্বনিম্ন। সম আয়তন পাত্রে নিচের কোন গ্যাসটির আংশিক চাপ সর্বাধিক, আবার বলছে সম আয়তন পাত্রে কোন গ্যাসটির চাপ সর্বনিম্ন। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কি দেয়া আছে ভাই বলতো? ভর দেয়া আছে। সো ভর দেয়া আছে মানে কি আমরা প্রতিটার মূল সংখ্যা বাইর করতে পারবো না? এখানে ভর দেয়া আছে মানে কি আমরা এখানে মূল সংখ্যাটা বাইর করতে পারবো। আচ্ছা দেখো এখন হাইড্রোজেন যেটা আছে
তার আণবিক ভর কত হবে, সরি তার মূল সংখ্যা কত হবে, তার মূল সংখ্যা হবে তোমার n অফ H2 হবে, তাই না, n অফ H2 হবে। আচ্ছা ওকে, তো n অফ H2 সমান সমান কত হবে বলো তো, n অফ H2 সমান সমান হবে, দেখো উপরে কি নিব আমরা, প্রশ্নে যে ভরটা দেওয়া আছে সেটা, তার মানে দেখো আমরা এখানে ডব্লিউ নিলাম, আর নিচে কি নিব, নিচে নিব আমরা হাইড্রোজেনের আণবিক ভর। সো হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত হয় বলতো 2, তার মানে এখানে কত হবে তোমার 0.5 মোল হবে, কত হবে 0.5 মোল হবে। এখন আসি আমরা যে হিলিয়াম যেটা আছে, হিলিয়ামের মূল সংখ্যা, তো হিলিয়ামের মূল সংখ্যা কত হবে বলতো, হিলিয়ামের মূল সংখ্যা দেখো উপরে কি দিব আমরা, প্রশ্নে যে ভরটা দেওয়া আছে সেটা, আর নিচে নিব আমরা হিলিয়ামের আণবিক ভর। সো হিলিয়ামের আণবিক ভর কত, হিলিয়ামের আণবিক ভর হচ্ছে তোমার 4, তার মানে এখানে কত হবে তোমার 2 মোল হবে। ঠিক একইভাবে দেখো যে আমরা অক্সিজেন যেটা আছে, অক্সিজেনের আণবিক ভর কত, মানে মূল সংখ্যা কত হবে, উপরে দিলাম আমরা 32, যেহেতু এখানে 32 দেওয়া আছে, আর অক্সিজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে তোমার 32, তার মানে কত হবে এখানে 1 মোল হবে, তাই না। আবার দেখো NH3 যেটা আছে, আমরা n অফ NH3 সমান সমান কত হবে, উপরে দিব আমরা প্রশ্নে যে ভরটা দেওয়া আছে সেটা, তার মানে দিব আমরা 17 ডিভাইড বাই NH3 এর আণবিক ভর। সো NH3 আণবিক ভর কত 17, তার মানে এখানে কত হবে তোমার 1 মোল হবে। ওকে ফাইন, এখন দেখো একটা জিনিস খেয়াল করো, আমাকে বাই করতে হবে যে কোনটার চাপ বেশি। তো দেখো আমরা সবাই জানি না ভাইয়া যে PV সমান সমান হচ্ছে তোমার nRT, PV সমান সমান কি nRT। এখন একটা জিনিস খেয়াল করো, আমার মূল সংখ্যা যদি বেশি হয়, দেখো আমরা PV সমান সমান nRT মানে কি, আমরা এইভাবে লিখতে পারি না যে P সমানুপাতিক n লিখতে পারি, তাহলে দেখো যে আমার মূল সংখ্যা যত বেশি হবে প্রেসার তত বেশি হবে। এখন আসি আমরা প্রথম কোশ্চেনে, দেখো আমার কি বলছে আংশিক চাপ সর্বাধিক, দেখো তো যে আমার এখানের মধ্যে কোথায় মূল সংখ্যা বেশি আছে, হিলিয়ামে মূল সংখ্যা বেশি আছে, তার মানে প্রথমটা আনসার হবে তোমার হিলিয়াম। আর এখানে কি বলছে ভাই বলতো, কোনটির চাপ সর্বনিম্ন হবে, তো চাপ সর্বনিম্ন মানে কি ভাই বলতো, চাপ সর্বনিম্ন মানে হচ্ছে দেখো যে আমার মূল সংখ্যা যত কম হবে, মূল সংখ্যা যত কম হবে আমার প্রেসার তত কম হবে। তো মূল সংখ্যা সবচেয়ে কম কোথায় আছে ভাই বলতো, হাইড্রোজেনে আছে। তার মানে আমার দ্বিতীয় যে প্রশ্নটা আছে, দ্বিতীয় প্রশ্নের আনসার কোনটা হবে, দ্বিতীয় প্রশ্নের আনসার হবে তোমার দুঃখিত, দ্বিতীয় প্রশ্নের আনসার কোনটা হবে, দ্বিতীয় প্রশ্নের আনসার হবে তোমার হাইড্রোজেন। কোনটা হবে তোমার হাইড্রোজেন হবে। তাহলে দেখো যে আমার প্রথম যে কোশ্চেনটা আছে সেটা আনসার কোনটা হবে, সেটা আনসার হবে তোমার বি, আর এইটার আনসার কোনটা হবে, এইটার আনসার হবে তোমার এ। তো তোমরা কি বুঝতে পারছো সবাই, তুমি কি বুঝতে পারছো সবাই? আচ্ছা ওকে, এখন চলো আমরা নেক্সট পেজে যাই। আচ্ছা এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে কোশ্চেনটা আছে না, এটা কিন্তু জাবিতে 24-25 আসছিল, বাট তুমি বিশ্বাস করো তুমি কিন্তু এই কোশ্চেনটা তুমি মানে ক্যালকুলেটর ছাড়া তুমি খুব ইজিভাবে এটা মানে ক্যালকুলেশন করতে পারবা না, মানে এটার জন্য তোমার ক্যালকুলেশনটা তোমার মাস্ট লাগবেই লাগবে। তাও আমি বেসিক ক্লিয়ার করার জন্য তোমাদেরকে একটু করে দিই। দেখো যে আমাকে এখানে কি বলছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 95 কিলো প্যাসকেল চাপে 250 ml আয়তনের কোনো গ্যাসের ভর 0.2 গ্রাম হলে গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। মানে গ্যাসটির আণবিক ভর মানে আমাকে এখানে কি বাইর করতে হবে, আমাকে এখানের মধ্যে এম এর মানটা বাইর করতে হবে। আচ্ছা ফাইন, সো দেখো আমরা এখানের মধ্যে কোন সূত্র ইউজ করবো, আমরা এখানে ইউজ করবো আদর্শ গ্যাসের সমীকরণ। কেন, কারণ আদর্শ গ্যাসের সমীকরণে তোমার মূল সংখ্যা দেওয়া আছে, আর মূল সংখ্যা দেওয়া আছে মানে সেখান থেকে আমরা আণবিক ভরটা বাইর করব। সো দেখো ভাইয়া যে আমরা এখানে লিখবো যে পিভি সমান সমান লিখবো আমরা এনআরটি লিখবো, তাই না। ওকে ফাইন, এখন আমরা দেখো কি দেওয়া আছে, ভর দেওয়া আছে। সো আমরা এখানে লিখতে পারি না যে পিভি সমান সমান এন মানে কি ডব্লিউ ডিভাইডেড বাই এম, আর টি লিখতে পারি, তাই না। ওকে, এখন এম সমান সমান কি হবে, আমার আণবিক ভর এম সমান সমান কি হবে, এম সমান সমান হবে তোমার ডব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি হবে। ওকে, এখন কিন্তু এখানে কিছু কাজ আছে। দেখো আমার এই যে আর এর মানটা আছে না, আমরা এই আর এর মানটা কি করবো ভাই বলতো, আমরা আর এর মানটা তোমার 0.0821 বসাবো, 0.0821 বসাবো। আমি জাস্ট বেসিক ক্লিয়ার করার জন্য আমি ইমেজটা করে দিয়েছি আর কি, এটা ক্যালকুলেশন কিন্তু তুমি ক্যালকুলেটর ছাড়া পারবা না, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন দেখো যে আমার যদি আর এর মানটা 0.081 বসাতে হয়, তার মানে আমার এখানে কি করতে হবে, প্রেসারটাকে আমার অ্যাটমসফিয়ার এককে নিতে হবে, এবং আয়তন যেটা আছে আয়তনটাকে আমার কিসে নিতে হবে, লিটার এককে নিতে হবে। এখন প্রেসারটাকে আমার এখানে অ্যাটমসফিয়ার এককে দেওয়া আছে, অ্যাটমসফিয়ার এককে কিন্তু দেয়া নাই, এখন আমাকে এটা অ্যাটমসফিয়ার এককে নিতে হবে। সো ওই যে আমরা একটু আগে পড়ছিলাম যে এক অ্যাটমসফিয়ার মানে কত, 101.325 কিলো প্যাসকেল। তার মানে তুমি আমাকে বলো তো আমরা এখানে এইভাবে লিখতে পারি না যে 101.325, আচ্ছা 101.325
কিলোপ্যাসকেল মানে হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ার। তো সুতরাং আমরা লিখতে পারি যে 1 কিলোপ্যাসকেল কত, 1 কিলোপ্যাসকেল সমান সমান হবে তোমার 1 ডিভাইডেড বাই 101.325 অ্যাটমসফিয়ার, তাই না? আচ্ছা ওকে, এখন আমি যদি তোমাকে বলি যে 95 কিলোপ্যাসকেল সমান সমান কী হবে, সমান সমান হবে তোমার 95 ডিভাইডেড বাই 101.325 অ্যাটমসফিয়ার। আচ্ছা ফাইন, এখন তোমরা একটা জিনিস অবজার্ভ করো এখানের মধ্যে, এখানে তোমরা একটা জিনিস অবজার্ভ করো যে যখনই তোমাকে কোনো কিছু থেকে অ্যাটমসফিয়ারে নিতে বলবে তখন তুমি কি করবা, নিচে দিবা 1 অ্যাটমসফিয়ারের মান, 1 অ্যাটমসফিয়ারের মান, আর উপর দিবা যে এককটা দেওয়া আছে সেটা। যেমন ধরো এখানের মধ্যে কি দেওয়া আছে, কিলোপ্যাসকেল দেওয়া আছে। তো আমরা যেহেতু কিলোপ্যাসকেল থেকে আমরা অ্যাটমসফিয়ার এককে কনভার্ট করব, তার মানে আমরা নিচে দিছি যে কিলোপ্যাসকেলে 1 অ্যাটমসফিয়ার মান কত। সো কিলোপ্যাসকেলে 1 অ্যাটমসফিয়ার মান হচ্ছে তোমার 101.325, আর উপর দিছি আমরা এই মান, তো এই মান দিলে আমরা সেটা অ্যাটমসফিয়ার এককে পাবো। আর এখন দেখো এখানের মধ্যে আমার ভি আয়তন কত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে তোমার 250 ml। এটাকে আমরা কিসে নিতে হবে, তোমার লিটারে নিতে হবে। সো লিটার নিলে কি হবে তোমার 0.25 লিটার। এখন দেখো সবগুলো মান যদি আমি বসাই, ডব্লিউ মানে কত, প্রশ্নে যে ভরটা দেওয়া আছে সেটা, তার মানে এখানে কত হবে, এটার মানটা হবে তোমার 0.2 হবে, 0.2 হবে। আর এর মান কত বসাবো আমরা, 0.0821 বসাবো। আর ভি এর মান কত, টি এর মান কত বসাবো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে সেটা হবে তোমার 298 কেলভিন। আর প্রেশার কত ভাইয়া বলতো, প্রেশার হচ্ছে তোমার এইটার মান আর কি, তার মানে এখানে লিখবো আমরা 95 ডিভাইডেড বাই 101.325 ইন্টু আমার আয়তন কত 0.25। সো তুমি এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া ইজিলি বের করতে পারবে না আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওকে। তো আমি বলি তোমাদেরকে একটা সাজেশন দিই, যখন পরীক্ষাতে এই টাইপের কোশ্চেনগুলো আসবে তুমি খুব সুন্দর করে এই কোশ্চেনগুলো মানে স্কিপ করে ফেলবা। মানে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু দেই তোমাকে টাইম নষ্ট করার জন্য। এখন তুমি ধরো এই কোশ্চেনটা তুমি সলভ করলা 5 মিনিটে, 5 মিনিটে তুমি একটা কোশ্চেন সলভ করলা, ঠিক আছে, একটা এমসিকিউ সলভ করলা। আর তোমার ফ্রেন্ড 5 মিনিটে সে কী করলো, তোমার 6টা এমসিকিউ সলভ করলো। এখন কে বেশি আগে থাকবে, অবশ্যই সে বেশি আগে থাকবে। সো যদি তুমি দেখো যে একটু কঠিন ক্যালকুলেশন, তুমি সাথে সাথে সেটাকে সুন্দর করে স্কিপ করবা। তারপর লাস্টে যখন তোমার কাছে টাইম থাকবে তখন তুমি এই কোশ্চেনগুলো নিয়ে ট্রাই করবা, ঠিক আছে। তো আপাতত এডি আর কি সাজেশন। ওকে, তো চলো আমরা এখন নেক্সট পেজে যাই, ঠিক আছে। ওকে 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 এখন বলছে যে স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বাড়ালে ঘনত্বের মান কীরূপ হয়। আচ্ছা ফাইন, তো দেখো তো আমরা একটু একটা জিনিস পাইছিলাম না যে পিএম ইজিক্যাল টু ডিআরটি নামে একটা সূত্র পাইছিলাম। ওই যে আমরা আদর্শ গ্যাসের থেকে আমরা ঘনত্ব সম্পর্ক বের করেছিলাম, পিএম ইজিক্যাল টু কী পাইছিলাম, ডিআরটি পাইছিলাম। ওকে, এখন বলছে যে স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ ঘনত্বের সাথে কীভাবে পরিবর্তিত হয়। তাহলে দেখো পিএম সমান সমান ডিআরটি দেওয়া আছে, তার মানে এখানে কি আমরা পি সমানুপাতিক ডি কি বলতে পারি না? হ্যাঁ, আমরা পি সমানুপাতিক ডি বলতে পারি। অর্থাৎ প্রেশার যদি আমরা বাড়াই তার মানে আমার ঘনত্ব বৃদ্ধি পাবে, প্রেশার যদি কম হয় আমার ঘনত্ব হ্রাস পাবে। তার মানে দেখো আমরা চাপ বাড়াইছি, চাপ বাড়ালে কি হবে, চাপ বাড়লে আমার ঘনত্ব বৃদ্ধি পাবে। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে এ, ঠিক আছে। আনসার কোনটা হবে, আনসার হবে এ। ওকে ফাইন, এখন বলছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব 22 কেজি মিটার পার কিউব। এখন বলছে যে চাপ স্থির রেখে 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের ঘনত্ব কত হবে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এটা কোন সূত্রের মধ্যে পড়ে। দেখো তো ভাইয়া এখানে আমার কি গ্যাসটা কি সেম না, গ্যাসটা কিন্তু আমার সেম। ওকে, এখানে আর কি সেম আছে ভাইয়া বলতো, প্রেশার সেম। দেখো আমার গ্যাস সেম, প্রেশার সেম। তো গ্যাস সেম প্রেশার সেম যখন হয়েছিল তখন আমরা কোন সূত্র ইউজ করছিলাম, তাহলে আমি তোমাদেরকে দেখাই যে যখন আমার গ্যাস সেম থাকবে এবং চাপ স্থির থাকবে তখন আমরা কোন সূত্র ইউজ করছিলাম, আমরা যে D1 T1 সমান সমান D2 T2, ঠিক আছে। গ্যাস একই, চাপ স্থির থাকলে আমরা কোন সূত্র ইউজ করছিলাম, D1 T1 সমান সমান D2 T2, আমরা এই সূত্রটা বাইর করছিলাম। কিন্তু তার মানে এখানে আমরা কোন সূত্রে লিখবো ভাইয়া বলতো, আমরা এখানে লিখবো যে D1 T1 সমান সমান হবে তোমার D2 T2। ওকে, এখন আমাকে বাইর করতে হবে যে
273°C তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব কত? শুরুতে কি ছিল? শুরুতে ছিল তোমার প্রমাণ তাপমাত্রা। সো প্রমাণ তাপমাত্রা মানে কি? প্রমাণ তাপমাত্রা মানে হচ্ছে তোমার 0°C তাপমাত্রা, আর 0°C তাপমাত্রা মানে সেটা হচ্ছে তোমার 273 কেলভিন, তাই না? ওকে, সো আমাকে এখন বাই করতে হবে D2 এর মানটা বাই করতে হবে। সো D2 সমান সমান কত হবে? D1 T1 ডিভাইডেড বাই কত হবে? T2 হবে। ওকে, আচ্ছা, ওকে ফাইন। এখন দেখো ভাইয়া যে আমরা এখানে লিখলাম শুরুতে আমার ঘনত্ব কত ছিল? 22 ছিল। শুরুতে ঘনত্ব কতটুকু ছিল? শুধু ছিল তোমার 22 ছিল। আর টেম্পারেচার কত ছিল? 273 কেলভিন ছিল। সো আমি এখানে দিলাম 273 কেলভিন দিলাম। আর আমি নতুন টেম্পারেচার কত করছি ভাই বলতো? 273°C করছি। এখন এটাকে কি আমার কেলভিনে নিতে হবে? সো আমরা জানি যে কেলভিনে কিভাবে নিব আমরা? 273 সাথে আমার যে সেন্টিগ্রেড যেটা আছে সেন্টিগ্রেডটাকে আমরা যোগ করব। তো 273 প্লাস 273 সমান সেটা কত আসে? 2 × 273 আসে না? মানে আমরা একটু কি করি আর কি, মাথা না ঘাটে দেখো 273 × 273 মানে 2 × 273 কেন নিছি একটু পরে দেখবা। তারপর T2 সমান সমান কত হবে? 2 × 273 হবে। তো দেখো 273 কাটা, তার মানে D2 সমান সমান কত হবে? 11 কেজি মিটার পার কিউব হবে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার সি। ঠিক আছে, দেখো তুমি কিন্তু চাইলে এটা যোগও করতে পারো। আবার দেখো যে যেহেতু দুটো জিনিস সেম যোগ হইতেছে, তার মানে আমরা এখানে লিখতে পারি যে 2 × 273, মানে উভয় ক্ষেত্রে কিন্তু মানটা আমার সেমই আছে আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে। তার মানে এখানে আনসার কত হবে? আনসার হবে তোমার 11 কেজি মিটার কিউব। ওকে, আচ্ছা, এখন আসি আমরা নতুন কোয়েশ্চন। কি বলছে যে একটি 5 লিটার আয়তনের পাত্র সালফার ডাইঅক্সাইড, তারপর H2S, NH3 ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্বারা পূর্ণ, যেখানে প্রত্যেকের অণুর সংখ্যা একই। এখন বলছে যে তাহলে পাত্রে কোন গ্যাসটির ভর সর্বাপেক্ষা বেশি হবে? আচ্ছা, সো আমি তোমাদেরকে বলি, এটা কিন্তু মানে পরিমাণগত যে রসায়নটা আছে না, পরিমাণগত রসায়ন, ওই চ্যাপ্টারের কনসেপ্ট। ঠিক আছে, পরিমাণগত রসায়নের কনসেপ্ট। ঠিক আছে, তো তোমরা আই থিঙ্ক এই জিনিসটা পারবা। তাও যদি না পারো আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। দেখো আমার এখানে কে দেওয়া আছে ভাই বলো তো? আমার এখানের মধ্যে অনুসংখ্যা দেওয়া আছে। অনুসংখ্যা থেকে আমরা এখানে কি করব? ভর বাই করব। আচ্ছা, আমরা এটা একটু স্কিপ করি, যেহেতু এটা আমার অন্য চ্যাপ্টার, আমরা এটা একটু স্কিপ করি। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখন দেখো যে কি বলছে যে একটি কাচের মার্বেল সহ নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 250 সেন্টিমিটার কিউব। এখন বলছে তাপমাত্রা স্থির রেখে চাপ যদি আমি দ্বিগুণ করি, তখন গ্যাসের আয়তন দাঁড়ায় 123 সেন্টিমিটার কিউব। এখন আমাকে বলছে যে মার্বেলের আয়তন কত? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কি দেওয়া আছে? আমার আয়তন দেওয়া আছে। আবার এখানে কি দেওয়া আছে ভাই বলতো? তাপমাত্রা স্থির দেওয়া আছে। তাপমাত্রা স্থির দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আর এখানের মধ্যে কি দেওয়া আছে ভাই বলতো? এখানের মধ্যে আমার চাপ দেওয়া আছে। তাহলে দেখো তাপমাত্রা স্থির, আয়তন এবং চাপের যে সম্পর্ক আছে সেটা কোন সূত্রের মধ্যে পড়ে? সেটা তোমার বয়েলের সূত্রের মধ্যে পড়ে। সো বয়েলের সূত্রের মধ্যে আমরা কি জানি? বয়েলের সূত্রের মধ্যে জানি আমরা P1 V1 সমান সমান জানি আমরা P2 × V2। আমি আবার বলি, দেখো তাপমাত্রা আমরা এখানে কি করছি? তাপমাত্রা এখানে স্থির করছি, আর এখানে আমরা কি করছি ভাই বলতো? চাপ এবং আয়তনের সম্পর্ক নিতেছি। তার মানে দেখো তাপমাত্রা স্থির থাকলে চাপ এবং আয়তনের সম্পর্ক সেটা কোথায় আছে? বয়েলের সূত্রে আছে। তো বয়েলের সূত্রে আমরা কি জানি? P1 V1 সমান সমান P2 × V2। ওকে, এখন একটু ভিজুয়ালাইজ করো। দেখো যে আমি একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে আমি একটা মার্বেল নিলাম। এখন আমাকে মার্বেলের আয়তন কত সেটা আমাকে বাইর করতে হবে। এখন আমি ধরলাম আমার যে মার্বেল যেটা আছে তার আয়তনটা হচ্ছে তোমার এক্স। তার আয়তনটা কত ধরলাম? আমি এক্স ধরলাম। ওকে, এখন দেখো যে আমার শুরুতে কি দেওয়া আছে ভাই বলতো? মার্বেল সহ নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন দেওয়া আছে তোমার 250 সেন্টিমিটার কিউব। অর্থাৎ দেখো এখানে কি আছে? আমার গ্যাস আছে। দেখো গ্যাস আছে, এখানে আমার অনেকগুলো গ্যাস আছে। আর কি আছে ভাই বলতো? একটা মার্বেল আছে। গ্যাস আছে আর কি আছে? মার্বেল আছে। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে গ্যাসের সূত্রগুলো কি শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য না, নাকি সেটা মার্বেলের ক্ষেত্রে প্রযোজ্য থাকবে? সেটা মার্বেলের ক্ষেত্রে প্রযোজ্য থাকবে না, শুধুমাত্র সেটা গ্যাসের জন্য প্রযোজ্য থাকবে। এখন তুমি আমাকে বলো, আমার সমগ্র যে পাত্রটা আছে, সমগ্র পাত্রের যদি মানে সমগ্র যে জিনিসটা আছে সেটার আয়তন যদি তোমার 250 সেন্টিমিটার কিউব হয়, তাহলে আমার শুরুতে শুধুমাত্র গ্যাসের আয়তন কত হবে? আমি আবার বলি, দেখো যে আমার শুরুতে আমার এই যে ওভারঅল যে আয়তন যেটা আছে, ফুল আয়তন হচ্ছে তোমার 250 সেন্টিমিটার কিউব। তো আমার যদি সম্পূর্ণটা আয়তন 250 সেন্টিমিটার কিউব হয়, তাহলে গ্যাসের আয়তন কত হবে? অবশ্যই 250 - x। তার মানে দেখো আমার P1 সমান সমান কত হবে? P1 সমান সমান হবে তোমার 250 - x হবে। ঠিক আছে,
ওকে, আচ্ছা, মানে 1 সেন্টিমিটার কিউব দিলাম। ওকে ওকে, এখন দেখো যে আমি যখন তাপমাত্রা স্থির রেখে চাপটাকে যখন আমি দ্বিগুণ করছি, সরি দুঃখিত, এটা তো প্রেশার না রে ভাই, দুঃখিত, এটা তো আয়তন হবে তাই না? এটা হবে, দাঁড়াও একটা মিনিট, আমার আয়তন কত আছে? আয়তন হচ্ছে তোমার 250 মাইনাস এক্স হবে তাই না, 1 সেন্টিমিটার কিউব হবে। ওকে ফাইন, এখন আমি কি করছি ভাই বলতো, চাপটাকে আমি দ্বিগুণ করছি। তো চাপটাকে দ্বিগুণ করা মানে কি, পি2 সমান সমান কি হবে, 2 ইন্টু পি1 হবে। এবং বলছে যে গ্যাসের আয়তন দাঁড়ায় তোমার 130 সেন্টিমিটার কিউব, ঠিক আছে, 130 সেন্টিমিটার কিউব দাঁড়ায়। ওকে, তার মানে আমার যে ওভারঅল যে আয়তনটা আছে, ওভারঅল আয়তনটা হবে তোমার 130 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো ওভারঅল আয়তন থেকে যদি আমি মার্বেলের আয়তনটা বাদ দিই, তাহলে আমার কি থাকবে, গ্যাসের আয়তন থাকবে। সো গ্যাসের আয়তনটা কি হবে, গ্যাসের আয়তনটা হবে তোমার 130 মাইনাস এক্স হবে, সেন্টিমিটার কিউব হবে তাই না? ওকে, আর আমরা জানি যে এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো কিন্তু একমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো কঠিন বস্তু বা অন্য কিছুর জন্য প্রযোজ্য না। তো দেখো আমরা এখানে সবগুলো ডাটা বসাই, যে পি1 দিলাম, ভি1 মান কত, 250 মাইনাস এক্স দিলাম। ওকে, আর পি2 যেটা আছে, পি2 সমান সমান কি হবে, 2 পি1 হবে, আর ভি2 মান কত হবে, ভি2 মানটা হবে তোমার 130 মাইনাস এক্স হবে। তাহলে দেখো পি1 পি1 কাটা, তার মানে এখানে কি থাকে, এখানে থাকে তোমার 250 মাইনাস এক্স, আর এখানে কি থাকে, এখানে কি কোথাও ভুল করছি আমি, এখানে কি কোথাও ভুল করছি নাকি আমি? আচ্ছা, গ্যাসের আয়তন বলছে এখানে তাই না? আচ্ছা, আসতে পারবো। আচ্ছা ওকে, দেখো ওকে, তাহলে দেখো এখানে কি হবে তোমার 2 ইন্টু 130 মানে কত হবে তোমার 260 হবে, আর এখানে দিলাম আমরা 2x দিলাম। ওকে ফাইন, এখন একটা জিনিস খেয়াল করো, এখন এখানে কি হবে দেখো তো, যে আমরা যদি এইভাবে লিখি যে 2x মাইনাস এক্স সমান সমান কত হবে, 260 মাইনাস 250 হবে। তার মানে এক্স এর মানটা কত হবে, এক্স এর মানটা হবে তোমার 10 সেন্টিমিটার কিউব হবে, 10 সেন্টিমিটার কিউব হবে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার এ। আমি আবার বলি, দেখো যে আমার শুরুতে আমার গ্যাস আছে, একটা মার্বেল আছে। এখন মার্বেল সহ গ্যাসের আয়তন কত, 250 সেন্টিমিটার কিউব। সো আমার সমগ্র আয়তন যদি 250 সেন্টিমিটার কিউব হয়, তাহলে গ্যাসের আয়তন কত হবে, 250 মাইনাস 1 সেন্টিমিটার কিউব। আবার দেখো যে আমি যখন চাপ দ্বিগুণ করছি, তখন আমার আয়তনটা কত হয়েছে ভাই বলতো, আমার আয়তন হচ্ছে তোমার 130 মাইনাস 1 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে তোমার গ্যাসের আয়তন। আর আমরা জানি যে গ্যাসের সূত্রগুলো একমাত্র আমরা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হয় আর কি। তাহলে দেখো এখানে যদি আমরা এখানে সলভ করার পর এখানে এক্স এর মানটা কত হবে, এক্স এর মানটা হবে তোমার 10 সেন্টিমিটার কিউব। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার এ। আচ্ছা ওকে, এখন চলো আমরা দেখি যে বয়েলের সূত্রের কিছু গ্রাফ দেখবো আমরা। ওকে, তো এখন দেখো তোমাকে কি বলছে যে পি ভার্সেস ভি এর গ্রাফটা কেমন হবে। আচ্ছা, তো আমরা তো সবাই জানি, আচ্ছা তো দেখো আমরা এখানে কি করব, আমরা পি এবং ভি এর গ্রাফটা অঙ্কন করব, ঠিক আছে? এখন দেখো ভাই, যে আমরা বয়েলের সূত্র কি জানি, বয়েলের সূত্র আমরা জানি যে পিভি সমান সমান কে, বা পিভি সমান সমান কনস্ট্যান্ট জানি আমরা সবাই, তাই না? আচ্ছা ওকে, এখন আমরা কি করলাম, পি যেটা আছে সেটাকে আমরা কি করলাম, ওয়াই অক্ষ বরাবর বসাইলাম। তার মানে ওয়াই অক্ষ যেটা আছে, ওয়াই অক্ষ বরাবর আমি পি বসাইলাম, আর ভি যেটা আছে, ভিটাকে আমরা এক্স অক্ষ বরাবর বসাইলাম। তাহলে দেখো ভাই এখানে কি পাইছি আমরা, এক্স ওয়াই সমান সমান কনস্ট্যান্ট পাইছি। তো এক্স ওয়াই সমান সমান কনস্ট্যান্ট, এটা কার গ্রাফ ভাইয়া বলো তো? এটা হচ্ছে তোমার আয়তাকার অধিবৃত্তের গ্রাফ, অধিবৃত্তের গ্রাফ, ঠিক আছে? ওকে, আচ্ছা এই জিনিসগুলো যদি না বুঝো, সুমন ভাই যখন তোমাদেরকে কৌণিক পড়াবে তখন এই জিনিসগুলো বুঝতে পারবে আর কি, অধিবৃত্ত কি বা পরাবৃত্ত কি। তো আয়তাকার অধিবৃত্ত যেটা আছে, তার গ্রাফটা কেমন হবে ভাই বলতো? তার গ্রাফটা হবে তোমার এরকম, তাই না? তার গ্রাফটা কেমন হবে? তার গ্রাফটা হবে তোমার এরকম। আচ্ছা, তোমরা কি নিয়ে কাজ করতেছো? 5 হবে, আচ্ছা ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তার মানে দেখো যে আমার এখানে গ্রাফটা কেমন হবে, গ্রাফটা আমার এমন হবে। এখন এখানে বলছে যে ভি ভার্সেস 1/p এর গ্রাফটা কেমন হবে। সো দেখো আমরা কি ঠিক একইভাবে জানি যে পিভি সমান সমান কনস্ট্যান্ট বয়েলের সূত্রে, তাই না? ওকে, এখন আমরা যদি এটাকে এইভাবে লিখি যে ভি সমান সমান কে ইন্টু 1/p, তোমাদের কি কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি থাকার কথা না। এখন আমি কি করলাম ভাইয়া বলো তো, আমি ভিটাকে করলাম আমি ওয়াই অক্ষ বরাবর বসালাম, ভিকে আমি কি করলাম ওয়াই অক্ষ বরাবর বসালাম, আর এই যে 1/p আছে, 1/pটাকে আমরা কি করলাম এক্স অক্ষ বরাবর বসালাম, মানে এক্স অক্ষ বরাবর আমি 1/p দিলাম।
এখন তুমি আমাকে বলো y সমান সমান, দেখো কে যেটা আছে কেটাকে আমরা ধরলাম m, মানে ঢাল ধরলাম, আর 1/p কে আমরা ধরলাম x, তাই না? যেহেতু আমরা x অক্ষ বরাবর বসেছি, তাহলে দেখো y সমান সমান mx। এটা কার সমীকরণ ভাই বলতো? এটা হচ্ছে তোমার সরল রেখার সমীকরণ, মূল বিন্দুগামী মূল বিন্দুগামী মূল বিন্দুগামী মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তার মানে এখানে আমার গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে তোমার মূল বিন্দুগামী সরল রেখা। তার মানে এটা ছিল আমাদের গ্রাফ, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, এখন চলো আমরা নেক্সট পেজে যাই, ঠিক আছে? ওকে, এখন বলছে তোমাকে পিভি ভার্সেস পি এর গ্রাফ লেখো। তাহলে দেখো আমরা সবাই জানি যে, দাঁড়াও একটা মিনিট, আমরা সবাই জানি যে পিভি সমান সমান কনস্ট্যান্ট। পিভি সমান সমান কি জানি আমরা? কনস্ট্যান্ট জানি। আচ্ছা, এখন দেখো আমরা পিভি যেটা আছে, পিভিটাকে আমরা কি করলাম? পিভিটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর বসালাম। পিভিকে আমরা কি করছি ভাই বলতো? পিভিটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর বসালাম। আচ্ছা, আর আমি এক্স অক্ষ বরাবর কি বসালাম ভাই বলতো? পি বসাইলাম। এখন দেখো ভাইয়া, তো ওয়াই সমান সমান কনস্ট্যান্ট, ওয়াই সমান সমান কনস্ট্যান্ট, এটা কার সমীকরণ ভাইয়া বলতো? ওয়াই সমান সমান কনস্ট্যান্ট মানে হচ্ছে সেটা এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। দেখো, ধরো তোমার কাছে যদি বলে ওয়াই সমান সমান 4, তো ওয়াই সমান সমান 4 দ্বারা সেখানে কি বোঝায়? ওয়াই সমান সমান 4 দ্বারা বোঝায় সেটা হচ্ছে তোমার এক্স অক্ষ যেটা আছে, এক্স অক্ষের সরল রেখার সমীকরণ। তার মানে আমার এই যে গ্রাফটা আছে, গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে তোমার এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা। আচ্ছা, তো তুমি একটা জিনিস মাথায় রাখবে এখানে সব সময়, যে যখনই তোমাকে পিভি ভার্সেস যে কোনো কিছু বলুক, তখন তার গ্রাফটা হবে তোমার এক্স অক্ষের সমান্তরাল। দেখো, ধরো তোমাকে যদি বলে পিভি ভার্সেস ভি বলে, যদি তোমাকে বলে পিভি ভার্সেস 1/v বলে, মানে পিভি বনাম যাই বলুক না কেন, সেটার গ্রাফটা কি হবে? এক্স অক্ষের সমান্তরাল হবে। কি হবে? এক্স অক্ষের সমান্তরাল হবে। আচ্ছা, ওকে ওকে, এখন তোমাকে বলছে যে লগ পি ভার্সেস লগ ভি এর গ্রাফটা কি? তোমরা হয়তো অনেকে এর সাথে পরিচিত না, বাট চলো আমরা একটু সলভ করে দেখি এটা কি আসে। মানে খুব ইজি একটা জিনিস। দেখো, আমরা তো বয়েলের সূত্র থেকে জানি যে পিভি সমান সমান কি হয়? কনস্ট্যান্ট হয়। এখন আমরা একটা কাজ করলাম, আমরা উভয়পক্ষে লগ দিলাম। সো আমি কি করলাম? এখানের মধ্যে দিলাম লগ পিভি দিলাম, আর এখানে কি দিলাম? আমি লগ কে দিলাম। ওকে ফাইন। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, যে লগ পিভিকে আমরা কি লিখতে পারি? লগ পিভিকে আমরা লিখতে পারি যে লগ পি, আচ্ছা আমরা এটাকে এইভাবে লিখি, আচ্ছা আমরা এইভাবে লিখি। দেখো, লগ পিভিকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে লগ পি প্লাস লগ ভি লিখতে পারি, লগ পি প্লাস লগ ভি লিখতে পারি, তাই না? আচ্ছা, ওকে ফাইন। এখন এই পাশে কি আছে? আমার লগ কে দেয়া আছে, তাই না? লগ কে দেয়া আছে। ওকে, এখন আমি একটু কি করলাম? সিম্পলিফাই করলাম। আমি কি করলাম? এখানে দিলাম যে লগ পি সমান সমান কি হবে? লগ পি সমান সমান হবে তোমার মাইনাস লগ ভি প্লাস লগ কে হবে, মানে জাস্ট আমি একটু ডান পাশে সরাই দিচ্ছি আর কি, লগ ভিটাকে। আচ্ছা, এখন আমরা এক কাজ করলাম, আমার এই যে লগ পি যেটা আছে, লগ পিকে আমি কি করলাম ভাই বলতো? আমি ওয়াই অক্ষ বরাবর বসালাম। আমি কি করলাম? ওয়াই অক্ষ বরাবর বসালাম লগ পিকে, ঠিক আছে? লগ পিকে আমরা বসালাম। আর লগ ভি যেটা আছে, সেটাকে আমরা বসালাম এক্স অক্ষ বরাবর। তো আমি এখানে লিখলাম লগ ভি। আচ্ছা, তো আমরা এটাকে লিখলাম এক্স লিখলাম। ওকে, এখন দেখো তো একটা জিনিস খেয়াল করে দেখো তো, যেখানে মাইনাস আছে, তো মাইনাস আছে মানে এখানে কি লিখতে পারি? আমরা -1 লিখতে পারি না? -1 লিখতে পারি। তাহলে দেখো, আমরা যদি এটাকে এইভাবে লিখি, আর এই যে আমার লগকে যেটা আছে, এটাকে যদি আমি সি হিসেবে লিখি, তাহলে দেখো এখানে কি আসে? তোমার ওয়াই সমান সমান -1 ইন্টু এক্স প্লাস সি। ওয়াই সমান সমান কি হবে? মাইনাস আছে, -1 আছে এখানে, -1 ইন্টু এক্স প্লাস সি। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, যে -1 যেটা আছে, এখানে 1টাকে ধরলাম আমি ঢাল ধরলাম, তার মানে এখানে কি পাবো আমরা? ওয়াই সমান সমান পাবো আমরা -mx প্লাস সি পাবো। তো ওয়াই সমান সমান -mx প্লাস সি, এটা কিসের গ্রাফ বলো তো ভাইয়া? এটা হচ্ছে কি? এটা সরল রেখার গ্রাফ না? বাট যেহেতু এখানের মধ্যে ঢালের মানটা হচ্ছে তোমার মাইনাস, ঢালের মানটা যেহেতু মাইনাস, তার মানে কি সরল রেখাটা কি আমার খাড়ার নিচের দিকে নামবে? মানে ঢালের মানটা যদি তোমার পজিটিভ হইতো, তখন সরল রেখাটা কি তোমার খাড়া উপর দিকে যাইতো। তো যেহেতু কিনা আমার ঢালের মানটা নেগেটিভ, তার মানে সরল রেখাটা কি আমার খাড়া নিচের দিকে নামবে। তার মানে এটা ছিল আমার লগ পি এবং লগ ভি এর গ্রাফ। পরীক্ষাতে কিন্তু এটা আসতে পারে আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এখন এসে আমরা যে তাপমাত্রার ক্রমানুসারে সাজাও। দেখো, এখানে কিন্তু আমার পি ভার্সেস ভিতে আমার 3টা গ্রাফ আছে, এবং একটা হচ্ছে তোমার T1, একটা T2, একটা হচ্ছে তোমার T3।
এখন আমাকে বাই করতে হবে যে এখানে T1 বড় নাকি T3 বড় নাকি T2 বড়। তো এই টাইপের কোশ্চেনগুলো আমরা কীভাবে সলভ করব? তো এই টাইপের কোশ্চেনগুলো সলভ করার জন্য আমাকে কি করতে হবে, যে কোনো একটা প্যারামিটারকে আমার কনস্ট্যান্ট ধরে ফেলতে হবে। আচ্ছা, তো এটার জন্য আমরা কী করবো, আমরা এখানে আমাদের একটা সরলরেখা টানবো। দেখো আমরা কী করবো, একটা সরলরেখা টানবো। আচ্ছা, তো দাঁড়াও একটা মিনিট, আমরা এখানে কী করবো, একটা সরলরেখা টানবো। তো সরলরেখা আমরা এখানে টানলাম, সরলরেখা টানলাম। ওকে, তো দেখো সরলরেখা যদি আমি টেনে ফেলি তাহলে দেখো তো ভাই এখানে কী কী পাইছি আমি এইখানে একটা পয়েন্ট পাইছি। দাঁড়াও একটা মিনিট, দেখো আমি একটু অন্য কালার ইউজ করি। দেখো আমি এখানের মধ্যে একটা পয়েন্ট পাইছি, আমি এইখানে একটা পয়েন্ট পাইছি, আমি এইখানের মধ্যে একটা পয়েন্ট পাইছি, আমি এইখানের মধ্যে একটা পয়েন্ট পাইছি। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এই যে পয়েন্টগুলো আছে প্রতি ক্ষেত্রে কি তাদের ভি এর মান সমান না? দেখো আমার এইটা ক্ষেত্রে তার ভি এর মান সেম, আমার এই পয়েন্টের ক্ষেত্রে তার ভি এর মান সেম, আমার এই পয়েন্টে কিন্তু তার ভি এর মানটা সেমই আছে। এখন তুমি আমাকে বলো, যেহেতু আমার ভি এর মানটা সেম হয়ে গেছে, যেহেতু আমার এখানে ভি এর মানটা সেম হয়ে গেছে, তার মানে এখানে আমরা কী করতে পারি বলো তো ভাইয়া? ভি এর মান যেহেতু সেম হয়ে গেছে, তার মানে এখানে আমরা কী করতে পারি, আমরা এখানে পি এবং টি এর সাথে সম্পর্কটা ব্যয় করতে পারি। তো দেখো তো আমরা গেলোসেকের সূত্রে কী পাইছিলাম, আমরা গেলোসেকের সূত্র পাইছিলাম যে পি সমানুপাতিক, আচ্ছা আমরা এখানে হলুদ কালার ইউজ করি, পি সমানুপাতিক হচ্ছে তোমার টি, অর্থাৎ প্রেশার যত বেশি হবে টেম্পারেচার তত বৃদ্ধি পাবে। এখন দেখো আমার এই যে বিন্দুটা আছে, এই বিন্দুর জন্য দেখো তো ভাই আমার পি এর মান কি বেশি না? এই বিন্দুর জন্য পি এর মানটা কিন্তু বেশি। আবার দেখো যে আমার এই যে বিন্দুটা আছে, এই বিন্দুর জন্য পি এর মানটা দেখো, আবার এই পয়েন্টের জন্য পি এর মানটা দেখো। এখন দেখো আমরা কি জানি, আমরা ওয়াই অক্ষ বরাবর যত উপর দিকে যাব প্রেশার মানটা তত বৃদ্ধি পাবে। তাহলে কোন পয়েন্টের জন্য আমার ওয়াই মানে প্রেশার মান সবচেয়ে বেশি? আমার এই পয়েন্টের জন্য প্রেশার মান সবচেয়ে বেশি। তার মানে এখানে আমার T3 যেটা আছে, T3টা হবে তোমার সবচেয়ে বড়, তারপর হবে তোমার T2, তারপর হবে তোমার T2, তারপর হবে তোমার T1। সবাই বুঝতে পারছো কি না? সবাই বুঝতে পারছো কি না? হ্যাঁ সবাই তো পারতেছো, আরে সেরা সেরা বস। আচ্ছা ওকে, এখন আমরা চলো এই কোশ্চেনটা সলভ করি। তো ঠিক একইভাবে দেখো যে আমার তিনটা গ্রাফ দেওয়া আছে, এখানে T1, T2, T3 দেওয়া আছে, আর ভি বনাম 1/p এর মান দেওয়া আছে। এখন কী করলাম, আমি এখানের মধ্যে একটা রেখা টেনে দিলাম। কী করলাম, আমি এখানের মধ্যে একটা রেখা টেনে দিলাম। ওকে, তো যেহেতু আমি এখানে রেখা টেনে দিয়েছি, তার মানে দেখো এখানে আমি কী পাইছি, আমি এখানে কিন্তু তিনটা পয়েন্ট পাইছি, দাঁড়াও, হ্যাঁ আমি এখানে কী পাইছি, তিনটা পয়েন্ট পাইছি, এখানে একটা পয়েন্ট পাইছি, এখানে একটা পয়েন্ট পাইছি, এখানে একটা পয়েন্ট পাইছি, এবং প্রতি ক্ষেত্রে কিন্তু তাদের 1/p এর মান কিন্তু সেম। দেখো এই পয়েন্টের জন্য 1/p এর মান সেম, এই পয়েন্টের জন্য কিন্তু 1/p এর মান সেম, এই পয়েন্টের জন্য কিন্তু 1/p এর মানটা সেম। ওকে, আচ্ছা ওকে, এখন দেখো যেহেতু আমার 1/p এর মানটা যেহেতু কনস্ট্যান্ট হয়ে গেছে, এখন আমাকে কী করতে হবে, ভি এর সাথে টি এর সম্পর্কটা বাই করতে হবে। সো আমরা গেলোসেকের সূত্রে আমরা চার্লসের সূত্রে কী জানি, চার্লসের সূত্রে আমরা জানি যে ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি জানি, তাই না? ভি সমানুপাতিক টি জানি। আচ্ছা, তো এটা তাহলে কী বোঝায় যে আমার আয়তন যত বৃদ্ধি পাবে টেম্পারেচার তত বৃদ্ধি পাবে। এখন তুমি আমাকে বলো তো ভাই এখানের মধ্যে আমার কোথায় টেম্পারেচারটা বৃদ্ধি আছে? দেখো আমি যদি এখানে একটু রেখাগুলো টানি, তাহলে দেখো যে আমার এই যে বিন্দুটা আছে, এই বিন্দুর জন্য তার কিন্তু ভি এর মানটা সবচেয়ে বেশি, এই বিন্দুর জন্য ভি এর মান আরেকটু কম, এই বিন্দুর জন্য ভি এর মান কিন্তু আরও কম। তার মানে ভি এর মান সবচেয়ে বেশি কোথায় আছে? আমার এখানে আছে। তার মানে দেখো T1 যেটা আছে সবচেয়ে সেটা বেশি হবে, T2টা হবে তার চেয়ে কম, T3টা হবে তার চেয়ে আরও বেশি কম। তার মানে এখানে কী হবে, T1, তারপর কী হবে তোমার T2 হবে, তারপর এখানে কী হবে T3 হবে। তো সবাই কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ, গুড, আরে সেরা সেরা, সবাই বাড়তেছে, সেরা বস পোলাপান। আচ্ছা, এখন দেখো যে আমার পিভি বনাম পি এর গ্রাফের ক্ষেত্রে আমরা T3, T2, T1 এটা আমরা কীভাবে বাই করব? ঠিক একইভাবে চলো যে আমরা যে কোনো একটা প্যারামিটারকে আমরা এখানে কনস্ট্যান্ট করে দিলাম। তার মানে দেখো এখানে আমার প্রতি ক্ষেত্রে কিন্তু আমার পি এর মানটা কিন্তু কনস্ট্যান্ট। তার মানে দেখো এখানের মধ্যে আমার এই পয়েন্টে যেটা আছে, এই পয়েন্টের দাঁড়াও, হ্যাঁ দেখো এই পয়েন্টের জন্য কিন্তু আমার পি এর মান কনস্ট্যান্ট, এই পয়েন্টের জন্য পি এর মান কনস্ট্যান্ট, এই পয়েন্টের জন্য কিন্তু পি এর মানটা কনস্ট্যান্ট, অর্থাৎ এই পয়েন্টের জন্য আমার পি এর মান সেম, এই পয়েন্টের জন্য কিন্তু আমার পি এর মানটা সেম, এই পয়েন্টের জন্য কিন্তু আমার পি এর মানটা সেম। এখন আমরা তো সবাই একটা জিনিস জানি না যে পিভি সমান সমান, আমরা সবাই জানি যে পিভি সমান সমান এনআরটি, তাই না? পিভি সমান সমান এনআরটি জানি। ওকে, তার মানে এখানে কি লিখতে পারি না আমরা, যে পিভি সমানুপাতিক টি, অর্থাৎ টেম্পারেচার যত বৃদ্ধি পাবে আমার পিভি এর মানটা তত বেশি বৃদ্ধি পাবে, তাই না? ওকে, এখন তুমি আমাকে বলো যে আমার এখানের মধ্যে কোথায় পিভি এর মানটা সবচেয়ে বেশি? দেখো তো আমার এই যে T3 যেটা আছে, এটা কীভাবে বলতো, পিভি এর মান সবচেয়ে বেশি, তারপরটা একটু কম, তারপরটা হচ্ছে তোমার আরও কম। সো এই ক্ষেত্রে আমার T3টা হবে সবচেয়ে বেশি, তারপর হবে তোমার T2, তারপর হবে তোমার T1। তো আশা করি এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো, আই থিঙ্ক সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, তো চলো এখন আমরা নেক্সট পেজে যাই। ওকে, এখন বলছে যে একটি আদর্শ গ্যাসের জন্য
পিভি বনাম 1/p লেখচিত্র হবে কোনটি? আমি তোমাদেরকে একটু আগে কি বলছিলাম যে পিভি ভার্সেস যে কোনো কিছুই থাকুক না কেন তার লেখচিত্র হবে সবসময় এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। কি হবে? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে সি। ঠিক আছে, আনসার কোনটা হবে? আনসার হবে সি। ওকে, আচ্ছা এখন আসি আমরা ডাল্টনের আংশিক চাপ। তো ডাল্টনের আংশিক চাপ কী বলে ভাইয়া বলো তো? যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের পাত্রে রাখা পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক, দেখো এখানে একটা কথা বলছে যে গ্যাসগুলো কিন্তু বিক্রিয়াহীন হওয়া লাগবে, বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাসের একটি মিশ্রণের মোট চাপ মিশ্রণের উপস্থিত গ্যাসসমূহের আংশিক চাপের সমষ্টি সমান। আচ্ছা এগুলো স্কিপ করি আমরা। এখন আসি আমরা যে আংশিক চাপ মানে কি ভাইয়া বলো তো? আংশিক চাপ মানে কি? দেখো আংশিক চাপ মানে হচ্ছে তোমার মূল ভগ্নাংশ ইনটু হচ্ছে তোমার মোট চাপ। আংশিক চাপ মানে কি? মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আচ্ছা এখন কত হচ্ছে ভাই মূল ভগ্নাংশ মানে কি? মূল ভগ্নাংশ হচ্ছে তোমার নিচে থাকবে মোট মূল সংখ্যা, উপরে থাকবে যার আংশিক চাপ চাইছে তার মূল সংখ্যা। মূল ভগ্নাংশ মানে কি? নিচে থাকবে মোট মূল সংখ্যা, উপরে থাকবে যার আংশিক চাপ চাইছে তার মূল সংখ্যা। ঠিক আছে? ওকে ওকে, এখন দেখো কি বলছে যে 4 গ্রাম মিথেন এবং 24 গ্রাম অক্সিজেন গ্যাসের মিশ্রণে CH4 এর মূল ভগ্নাংশ কত হবে? আচ্ছা তো মূল ভগ্নাংশের জন্য কি আমাকে প্রথমে মূল সংখ্যা বাইর করতে হবে। তো দেখো CH4 কি এখানে মূল সংখ্যা দেয়া আছে? CH4 কিন্তু মূল সংখ্যা দেয়া নাই, তো মূল সংখ্যা কি আমরা বাইর করতে পারবো না? মূল সংখ্যা আমরা বাইর করতে পারবো। তো দেখো আমি এখানে লিখলাম যে n অফ CH4, তো মূল সংখ্যা সমান সমান কি হবে? উপরে হবে তোমার যে ভরটা দেয়া আছে সেটা, আর নিচে কি হবে? নিচে হবে তোমার CH4 এর আণবিক ভর। তো CH4 এর আণবিক ভরটা কি হবে ভাই বলো তো? CH4 এর আণবিক ভর হবে তোমার কার্বন হচ্ছে 12 প্লাস 4 মানে হচ্ছে তোমার 16 হবে, তাই না? তো 4 ডিভাইড বাই 16 মানে কত? 4 ডিভাইড বাই 16 মানে হচ্ছে তোমার 1 ডিভাইড বাই 4। ওকে, এখন এসে আমরা অক্সিজেন যেটা আছে অক্সিজেনের মোট সংখ্যাটা আমরা বাইর করি। তো উপরে কি দেবো আমরা? এই যে ভরটা দেওয়া আছে সেটা, আর নিচে কি দেবো আমরা? অক্সিজেন গ্যাসের আণবিক ভর। সো অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত? 32। তো আমরা যদি এটা হিসাব করে দেখো যে আমরা যদি 8 দ্বারা কাটি তার মানে এখানে থাকবে তোমার 3 আর এখানে থাকবে তোমার 4, তার মানে এখানে কি আসবে? তোমার 3 ডিভাইডেড বাই 4 আসবে। ওকে, এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে CH4 যেটা আছে তার মূল ভগ্নাংশটাকে বাইর করতে হবে। ঠিক আছে, এখন দেখো তো মূল ভগ্নাংশ সমান সমান আমরা কি জানি? দেখো যে আমরা x অফ CH4 দিলাম, অর্থাৎ আমি CH4 এর মূল ভগ্নাংশ বাইর করব। তো মূল ভগ্নাংশ বাইর করার জন্য আমাকে কি করতে হবে? নিচে মোট মূল সংখ্যা নিতে হবে। তো মোট মূল সংখ্যা সমান সমান কত হবে? আমার এইটা প্লাস এটা, তার মানে দেখো মোট মূল সংখ্যা কত হবে? তোমার 1 ডিভাইড বাই 4 প্লাস 3 ডিভাইডেড বাই 4 হবে। আচ্ছা ফাইন, আর উপরে কি নিব? যার মূল ভগ্নাংশ চাইছে তার মূল সংখ্যা। তো CH4 এর মূল ভগ্নাংশ চাইছে মানে আমার CH4 এর মূল সংখ্যা নিতে হবে। তো CH4 এর মূল সংখ্যা কত? 1 ডিভাইডেড বাই 4। তো চলো আমরা একটু হিসাব করি। দেখো তো যে এখানে কি আসে? দেখো 1 ডিভাইড বাই 4, আর দেখো এখানে কি দিলাম আমরা? 4, নিচে দিলাম 4 আমরা লসাগু। দেখো এখানে কি থাকবে? 1 প্লাস 3 আসবে, তাই না? তার মানে দেখো এখানে কি আসে? তোমার 1 ডিভাইড বাই 4, আর এখানে কি আসে? তোমার 4 ডিভাইডেড বাই 4। তার মানে এখানে কি থাকে? তোমার ওভারঅল থাকে 1 ডিভাইড বাই 4 থাকে, আর 1 ডিভাইডেড বাই 4 কে আমরা কি লিখতে পারি? 0.25 লিখতে পারি। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার এ। আনসার কোনটা হবে? এ। আর সেরা সেরা সবাই তো পারতেছে, বস লেভেলের পোলাপান, তোমরা তো সবাই সব কিছু পারো রে। আচ্ছা ওকে, চলো আমরা একটু নেক্সট পেজে যাই। এখন কি বলছে দেখো যে যখন গ্যাস এ 7 মোল এবং গ্যাস বি এর 3 মোল মিশানো হয় তখন মিশ্রণের মোট চাপ হয় 760 মিলিমিটার পারদ-চাপ। এখন বলছে যে মিশ্রণের এ গ্যাসের আংশিক চাপ নির্ণয় করো। তো আংশিক চাপের ক্ষেত্রে আমরা কীভাবে বাইর করছিলাম ভাই বলতো? যেহেতু আমার প্রথমে কী করবো আমরা? এখানে আমার মূল সংখ্যাগুলো লিখে ফেলি। দেখো এ কত আছে ভাই বলতো? আমার এটা আছে তোমার 7 মোল, এর মূল সংখ্যা কত? 7। আর বি যেটা আছে বি এর মূল সংখ্যা কত? বি এর মূল সংখ্যা হচ্ছে তোমার 3। ওকে ফাইন, এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে আংশিক চাপ বাইর করতে হবে। সো আংশিক চাপ কার বাইর করতে হবে ভাই বলতো? এরটা বাইর করতে হবে। সো পি অফ এ সমান সমান কী হবে? পি অফ এ সমান সমান হবে নিচে হবে তোমার মূল ভগ্নাংশ, মানে নিচে হবে তোমার মোট মোট সংখ্যা, উপর হবে তোমার যার আংশিক চাপ তার মোট সংখ্যা ইন্টু মোট চাপ। মানে আংশিক চাপ মানে তো মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আর মূল ভগ্নাংশ মানে কি? মূল ভগ্নাংশ মানে হচ্ছে তোমার
মানে মূল ভগ্নাংশ মানে হচ্ছে তোমার যার আংশিক চাপ তার মূল সংখ্যা ডিভাইড বাই মোট মূল সংখ্যা। ওকে, এখন দেখো ভাইয়া যে আমরা এখানে কি নিব, নিচে নিব আমরা মোট মূল সংখ্যা। তো মোট মূল সংখ্যা কত হবে, 7 + 3 মানে কত হবে, 10 হবে। আর উপরে আমরা কি নিব, যার আংশিক চাপ চাইছে তার মূল সংখ্যা। তো এর আংশিক চাপ চাইছে মানে কীভাবে বলতো, আমরা এর মূল সংখ্যা নিব। তো এর মূল সংখ্যা কত, 7, ইন্টু আমরা কি নিব, মোট চাপ নিব। তো মোট চাপ কত, 760। তাহলে দেখো তো আমরা এটাকে বাইর করতে পারি না ইজিলি। দেখো আমরা 0 0 কেটে দিলাম, তাহলে দেখো এখানে কী থাকে, 7 × 76। তো 7 × 76 মানে কত, দেখো তো 6 7 হচ্ছে তোমার 42, আর হাতে থাকে 4, 7 7 49, 50 51 52 53, তাই না? তার মানে কত আসে, 532 আসে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার সি। ওকে, সি 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 সি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখন দেখো কি বলছে যে 1 অ্যাটমসফিয়ার চাপে একটি আবদ্ধ পাত্রে হাইড্রোজেন এবং অক্সিজেন তোমার 1:4 অনুপাতে আছে। এখন তোমাকে বলছে যে অক্সিজেনের আংশিক চাপ কত। আচ্ছা, তো 1:4 এটা দ্বারা কী বোঝায়? এটা দ্বারা বোঝায় যে আমার হাইড্রোজেন যত মোল আছে, অক্সিজেন তার চেয়ে 4 গুণ, মানে তার 4 গুণ আছে। তো ধরলাম আমরা যে আমার হাইড্রোজেন যেটা আছে সেটা ধরলাম আমি এক্স মোল আছে। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার অক্সিজেন যেটা আছে সেটা কত মোল হবে, হাইড্রোজেনের 4 গুণ হবে। তার মানে অক্সিজেন হবে তোমার 4x মোল হবে, তাই না? 4x মোল হবে। ওকে, এখন আমাকে কি করতে হবে, অক্সিজেনের আংশিক চাপটা বাইর করতে হবে। সো পি অফ O2, অক্সিজেনের আংশিক চাপ কত হবে, অক্সিজেনের আংশিক চাপ হবে, নিচে মোট মূল সংখ্যা হবে। তো মোট মূল সংখ্যা কত, x + 4x। তো দিলাম আমরা x + 4x দিলাম, আর উপরে যার আংশিক চাপ চাইছে তার মূল সংখ্যা। তো অক্সিজেনের মূল সংখ্যা কত ভাই বলতো, 4x দিলাম। ওকে, ইনটু আমার মোট প্রেশার কত, মোট প্রেশার হচ্ছে তোমার 1। সো দেখো তো এখানে কি আসে, 4x / 5x আসে, ইনটু দিলাম আমরা 1। তার মানে এখানে কত আসে দেখো তো, এখানে আসে তোমার 4 / 5 আসে, তাই না? 4 / 5 আসে। ওকে, এখন 4 / 5কে আমরা কীভাবে বাই করতে পারি, দেখো আমরা 1/5 ইন্টু যদি 4 লিখি, তোমাদের কি কার কোনো আপত্তি আছে? ঘুরে ঘুরে তো সেমই আসতেছে। এখন দেখো যে 1 / 5 মানে সেটার মান কত আসে, 0.2 আসে। আর 4 মানে কত, সরি 0.2 × 4 মানে কত আসে, আমার 0.8 আসবে, 0.8 আসবে। আচ্ছা, 0.8 আসবে, তাই না? এখানে কি কোথাও ভুল করলাম নাকি আমি? এখানে কি আনসার কি কোথাও ভুল আসছে? আচ্ছা, ক্লাস ডিউরেশন কত হতে পারে? ক্লাস বেশি না, আর সর্বোচ্চ 15-20 মিনিট পড়াবো, তারপর শেষ করে দেবো। আচ্ছা, 0.8, তাই না? 0.8 × 10⁵ অ্যাটমসফিয়ার। এটা কি ব্ল্যাঙ্ক নাকি? ব্ল্যাঙ্ক মনে হয় খুব সম্ভবত। আচ্ছা, হয়তো বা এখানে এমনটা ছিল যে 10⁵ ছিল খুব সম্ভবত, জানি না, এটা খুব সম্ভবত ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে, আচ্ছা তো আনসার কোনটা হবে? আচ্ছা দুঃখিত, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, ওয়েট। আচ্ছা, আনসার তো সি হবে, তাই না? দেখো আমরা সবাই জানি, দেখো যে আমরা কি জানি, আমরা জানি যে এটা তো অ্যাটমসফিয়ার একক ছিল, তাই না? অ্যাটমসফিয়ার, তার মানে এখানে কী হবে, 0.8 অ্যাটমসফিয়ার হবে। ওকে, তো আমরা সবাই জানি যে 1 অ্যাটমসফিয়ার মানে সেটা ফিজিক্সে কত হবে বলতো, ফিজিক্সে হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে তোমার সেটা 10⁵ প্যাসকেল। ফিজিক্সের জিনিস ঢুকে দিছে আর কি। আচ্ছা ওকে, এখন তুমি আমাকে বলতো ভাইয়া যে 0.08 অ্যাটমসফিয়ার সমান কত হবে? 0.08 ইন্টু হবে তোমার 10⁵ প্যাসকেল। আর প্যাসকেল যে কথা, মিটার আর নিউটন মিটার ইনভার্স টু কি একই কথা না? একই কথা। ওকে, তো 0.8 × 10⁵ মানে সেটা কত হবে, 8 × 10⁴ হবে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে কিন্তু সি হবে। ঠিক আছে, আনসার কোনটা হবে? আনসার হবে সি। ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে, এখন বলছে যে সমভরের মিথেন এবং হাইড্রোজেন গ্যাস একটি পাত্রে রাখা হলো। এখন বলছে হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ মোট চাপের কত অংশ, মোট চাপের কত অংশ। ওকে, তো ধরলাম আমি এখানে মোট চাপ যেটা আছে, মোট চাপকে আমি ধরলাম পি, মোট চাপকে আমি কি ধরলাম, পি ধরলাম। ওকে, এখন যেহেতু সমভর বলছে, কত ভর আছে সেটা কিন্তু বলে নাই, তো আমি ধরলাম মিথেনটা আছে আমার ডব্লিউ পরিমাণ, আর হাইড্রোজেন যেটা আছে সেটা হচ্ছে, তাহলে দেখো তো আমার মিথেন যেটা আছে সেটা যদি তোমার ডব্লিউ পরিমাণ হয়, সমভর মানে কি এইটা যত হবে আমার এইটাও ঠিক তত হবে, তার মানে হাইড্রোজেন এখানে কত আছে, ডব্লিউ পরিমাণই আছে। আচ্ছা, এখন যেহেতু আমরা আংশিক চাপ বাইর করবো, তার মানে কি আমার প্রথমে মোল সংখ্যাটা বাইর করতে হবে। সো দেখো আমরা এখানে লিখবো যে N of CH4 অর্থাৎ মিথেনের মূল সংখ্যা। তো মিথেনের মূল সংখ্যা কি হবে,
প্রশ্নে যে ভরটা দেওয়া আছে সেটা, তার মানে এখানে দিলাম আমরা ডব্লিউ দিলাম, ওকে। আর নিচে হবে তোমার মিথেন যেটা আছে তার আণবিক ভর, তার আণবিক ভর কত ভাই বলতো 16। আচ্ছা, আবার দেখো হাইড্রোজেন যেটা আছে, তো আমরা হাইড্রোজেনের মোট সংখ্যাটা লিখি। তো হাইড্রোজেনের মোট সংখ্যা কত হবে, উপরে হবে তোমার প্রশ্নে যে ভরটা দেওয়া আছে সেটা, তার মানে এখানে আমরা ডব্লিউ ধরছি, তার মানে এখানে থাকবে তোমার ডব্লিউ ডিভাইডেড বাই কত হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে তার আণবিক ভর হচ্ছে তোমার 2। এখন আমাকে কি করতে হবে, আমার হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপটা বাই করতে হবে। সো পি অফ এইচ টু সমান সমান কি হবে ভাই বলতো, নিচে হবে আমার মোট মোল সংখ্যা। তো মোট মোল সংখ্যা কত হবে, ডব্লিউ ডিভাইড বাই 16 প্লাস কি হবে, ডব্লিউ ডিভাইড বাই কত হবে 2 হবে। আর উপরে কি হবে, যার আংশিক চাপ পেয়েছে তার মোট সংখ্যা, হাইড্রোজেনের মোট সংখ্যা কত, ডব্লিউ ডিভাইডেড বাই 2। আর মোট চাপকে আমরা কত ধরছি, মোট চাপকে আমরা পি ধরছি, ওকে। এখন চলো আমরা একটু সিম্পলিফাই করি। তো সিম্পলিফাই করলে কি আসে, ডব্লিউ ডিভাইড বাই 2 আসে। আর এখানে আমি লসাগু কত নিলাম, লসাগু আমি 16 নিলাম। তার মানে এখান থেকে ডব্লিউ প্লাস এখানে কি থাকে, 8W থাকে মনে হয়, খুব সম্ভবত, হ্যাঁ 8W থাকে। তো এখানে কি আসে ভাই বলতো, এখানে তোমার আসে যে ডব্লিউ ডিভাইড বাই 2, এখানে আসে তোমার 9W ডিভাইড বাই 16। সো আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করি, তার মানে কি হবে, ডব্লিউ ডিভাইড বাই 2, আর এটা কি গুণ দিলে কি এটা উল্টা যাবে, তার মানে এখানে উপর হবে তোমার 16 ডিভাইড বাই হবে তোমার 9W। সো ডব্লিউ কাটা, আর 16কে আমরা 2 দ্বারা কাটতে পারি 8 দ্বারা, তার মানে এখানে কি হবে তোমার পি অফ এইচ টু সমান, পি অফ এইচ টু সমান সমান কি হবে, পি অফ এইচ টু সমান সমান হবে তোমার, পি অফ এইচ টু সমান সমান হবে তোমার এ ডিভাইডেড বাই 9 ইন্টু হচ্ছে তোমার মোট প্রেশার, মোট প্রেশার। তার মানে আমার হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ মোট প্রেশারের এ ডিভাইডেড বাই 9 গুণ। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার সি, কত হবে, এ ডিভাইডেড বাই 9 গুণ হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে। এখন দেখো যে এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষাতে কিন্তু আসে, বাট জিএসটি কি করছে, জিএসটি কিন্তু এই কোশ্চেনটা তোমার তুলে দিয়েছে আর কি। তো বোর্ড কোশ্চেন কনসেপ্টটা কি তোমাদের সবার মনে আছে, মনে থাকার কথা। ধরো আমি তোমাকে বললাম যে এই পাত্রের মধ্যে একটা গ্যাস আছে, ধরো এখানের মধ্যে কি আছে ভাইয়া বলতো, এখানের মধ্যে তোমার হাইড্রোজেন গ্যাস আছে আর নাইট্রোজেন গ্যাস আছে। সো ধরলাম আমি এখানের মধ্যে আমার হাইড্রোজেন গ্যাস আছে, সো ধরলাম আমি এখানের মধ্যে H2 আছে, আর এখানে ধরলাম আমি N2 আছে, মানে নাইট্রোজেন গ্যাস আছে। তো আমার হাইড্রোজেন যে গ্যাসটা আছে তার প্রেশারটা যদি তোমার এখানে হয় তোমার P1 এবং আয়তনটা যদি তোমার হয় V1, আর নাইট্রোজেন যে গ্যাসটা আছে তার প্রেশারটা যদি হয় তোমার P2 এবং আয়তনটা যদি তোমার হয় V2, তাহলে দেখো এই যে দুইটা গ্যাস আছে, এই দুইটা গ্যাসকে যখন আমি মিক্সড করে নতুন পাত্রে নেব, তখন সেই পাত্রের মধ্যে আমার প্রেশারটাকে কি দিলাম, প্রেশারকে দিলাম আমি P প্রাইম এবং আয়তনটাকে দিলাম আমি V প্রাইম। তো তোমরা আমাকে বলো তো ভাই যে সূত্রটা কি ছিল, ডাল্টনের আংশিক চাপের সূত্র কি ছিল ভাই বলতো, যে যেহেতু আমরা দুইটাকে মিক্সড করছি তার মানে এখানে হবে তোমার, দেখো যে আমার এটার P1 V1 প্লাস কি হবে, P2 V2 হবে, P2 V2 হবে, সমান সমান কি হবে, সমান সমান হবে আমার নতুন পাত্রের প্রেসার এবং নতুন পাত্রের আয়তন হবে। এটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষাতে কিন্তু আসতো, তাই না? আচ্ছা ওকে। এখন দেখো যে আমার এখানে কি করতে হবে, আমার মিশ্রণের মোট চাপ বাই করতে হবে, অর্থাৎ আমাকে মিশ্রণের মোট চাপ মানে পি প্রাইমটা বাই করতে হবে। সো পি প্রাইম সমান সমান কত হবে, পি প্রাইম সমান সমান হবে তোমার P1 V1 প্লাস কি হবে, P2 V2 হবে, ডিভাইড বাই কত হবে, ডিভাইড বাই হবে তোমার ভি প্রাইম হবে, তাই না? ওকে। এখন P1 সমান সমান কত দেওয়া আছে, আমার হাইড্রোজেনের 30 দেওয়া আছে, 30 ইন্টু আমার এটা কত দেওয়া আছে, 200 দেওয়া আছে, তো আমরা দিলাম 30 ইন্টু 200, আর এখানে কি দিলাম আমরা প্লাস দিলাম। এখানে আমার কত দেওয়া আছে ভাই বলতো, 40 দেওয়া আছে, 40 দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে ভাই বলতো, এখানে দেওয়া আছে আমার 300 দেওয়া আছে, 40 ডিভাইড বাই 300 দেওয়া আছে। আর আমার এখানে নতুন যে আয়তন, মানে আমার যে নতুন পাত্র আছে, নতুন পাত্রের আয়তন কত দেওয়া আছে, নতুন পাত্রের আয়তন দেওয়া আছে তোমার 400 সেন্টিমিটার কিউব, নতুন পাত্রের আয়তন কত দেওয়া আছে, 400 সেন্টিমিটার কিউব দেওয়া আছে, তার মানে দিলাম আমরা এখানে 400 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে দেখো আমরা যদি একটু হিসাব করি কত আসে এখানের মধ্যে, এখানের মধ্যে আসে তোমার 3 দুগুণে 6, তার মানে কি আসবে 6000 আসবে, 6000 প্লাস এখানে কত হবে 3 4 12,000, 12,000 ডিভাইড বাই কি হবে, ডিভাইড হবে তোমার 400 হবে, তার মানে এখানে কি আসে তোমার 18,000 ডিভাইড বাই কত আসে 400 আসে, তাই না? 18,000 ডিভাইড বাই 400 আসে। সো দেখো এখানে আমরা কি করলাম, যে দুইটা শূন্যকে এই দুইটা শূন্য দ্বারা ভাগ করে দিলাম। এখন 180কে 4 দ্বারা কি আমরা ভাগ করতে পারি না, 180কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। সো আমরা যদি 180কে 4 দ্বারা ভাগ করি তখন সেখানে কত আসবে, 45 আসবে, 45 আসবে। তার মানে আমার যে মিশ্রণের যে মোট চাপ আছে, মিশ্রণের মোট চাপ কত হবে, 45 সেন্টিমিটার পারদ-চাপ হবে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার ডি। আনসার কোনটা হবে, আনসার হবে তোমার ডি। আচ্ছা, একজন বলছে ভাই একটু স্লো পড়ালে ভালো হইতো। আচ্ছা, আমি কি বেশি ফাস্ট পড়াইতেছি? তোমরা কি একটু আগে আর কিছু একটু মানে কিছুই বোঝো নাই?
আচ্ছা আমি আস্তে আস্তে পড়াই, হ্যাঁ। আচ্ছা বেশি ফাস্ট হয়ে গেলে আমাকে বললো, কিন্তু বেশি ফাস্ট হয়ে গেলে আমাকে একটু বললো। আচ্ছা ওকে ওকে, এখন আসে আমরা ব্যাপনের ম্যাথ। বেশি পড়াবো না, ব্যাপন টপিকটা শেষ হলে আমরা শেষ করে দেব, ঠিক আছে? ওকে। না না না, একজন বলছে যে ভাই নতুন আয়তন কি 500 হবে না? না, এখানে 500 হবে না। দেখো আমার নতুন যে পাত্রটা আছে, এই পাত্রের আয়তন কিন্তু দেয়া আছে 400 সেন্টিমিটার কিউব। বাট যখন আমি যদি এটাকে এইভাবে করতাম যে আমি এই দুইটাকে একটা মানে কি দ্বারা যুক্ত, যখন আমি যুক্ত করে দিতাম, দাঁড়াও একটা মিনিট, যখন আমি কোনো একটা মানে নল দ্বারা যুক্ত করে দিতাম, তখন আমার মোট আয়তন হইতো এইটার আয়তন প্লাস এইটার আয়তন। বাট যেহেতু আমি নতুন পাত্রে নিয়েছি, এই জন্য আমার নতুন পাত্রের আয়তনটাকে নিতে হবে, ঠিক আছে? আই থিঙ্ক বুঝতে পারছো তুমি। ওকে, আচ্ছা চলো আমরা একটু নেক্সট পেজে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে। ওকে, আমরা এখন দেখি যে ব্যাপন। তো ব্যাপন মানে কি ভাই বলো তো? যে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে নির্দিষ্ট তাপমাত্রায় যে প্রক্রিয়ায় কোনো পদার্থ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন তাকে কি বলে? ব্যাপন বলে। এটা তো আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, এখন আসি আমরা গ্রাহামের ব্যাপন সূত্র। তো গ্রাহামের ব্যাপন সূত্র কি বলে? স্থির তাপমাত্রা ও স্থির চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তো ব্যাপনের হার মানে কি ভাই বলতো? নির্গত গ্যাসের আয়তন অথবা দূরত্ব ডিভাইডেড বাই সময়। আচ্ছা, তো এখানে কি বলছে? বলছে যে ব্যাপনের হার হচ্ছে তোমার কোনো একটা গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কোনো একটা গ্যাসের ব্যাপনের মানে গ্যাসের ব্যাপনের হার গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, যে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হলে কি সেটা আণবিক ভরেরও বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে না? হ্যাঁ, আণবিক ভরেরও বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, যে ব্যাপনের হার বেশি মানে আমার যে গ্যাসগুলো আছে, গ্যাসগুলো খুবই দ্রুত বা কম সময়ে ছড়ায় যায়। আমি বলি ব্যাপনের হার বেশি মানে কি ভাই বলতো? গ্যাসগুলো খুবই কম সময়ে ছড়িয়ে যায়। ব্যাপনের হার কম মানে কি ভাই বলতো? গ্যাসের অণুগুলো বেশি সময় নিয়ে ছড়িয়ে যায়। তার মানে আর এর সাথে টি এর সম্পর্ক কি ভাই বলতো? ব্যস্তানুপাতিক হবে না? হ্যাঁ, আমার আর এর সাথে টি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ ব্যাপনের হার বেশি বেশি মানে আমার সময় কম লাগবে এবং সেটা ফাস্ট প্রসেস হবে। ব্যাপনের হার কম মানে সময় বেশি লাগবে, মানে সেটা স্লো প্রসেস হবে। ঠিক আছে? আচ্ছা ওকে। আবার একটা জিনিস আমরা সবাই জানি যে ব্যাপনের হার বেশি মানে কীভাবে বলতো? গ্যাসটা বেশি দূরত্ব অতিক্রম করবে। ব্যাপনের হার কম মানে কীভাবে বলতো? গ্যাসটা তোমার কম দূরত্ব অতিক্রম করবে। তার মানে দেখো আমি আর এখানে সমানুপাতিক কি লিখতে পারি? এক্স লিখতে পারি, মানে এক্সটা হচ্ছে তোমার দূরত্ব। ব্যাপনের হার বেশি মানে গ্যাসগুলো বেশি দূরত্ব অতিক্রম করে, ব্যাপনের হার কম মানে গ্যাসগুলো কম দূরত্ব অতিক্রম করে। এখন আমি যদি এটাকে সিম্পলিফাই করি, তাহলে তুমি আমাকে বলো তো কী হবে? আর ওয়ান ডিভাইডেড বাই আর টু হবে, তাই না? আর1 ডিভাইডেড বাই আর2 হবে। ওকে, এখন তুমি আমাকে বলো, যেহেতু এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, তার মানে কি হবে? উপর হবে তোমার √d2 ডিভাইডেড বাই √d1 হবে। ঠিক একইভাবে যেহেতু এখানে ব্যস্তানুপাতিক আছে, তার মানে এখানে কি হবে? √m2 ডিভাইডেড বাই √m1 হবে। আবার যেহেতু এখানে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, তার মানে উপরে কি হবে? t2 ডিভাইডেড বাই t1 হবে। আর যেহেতু এখানে সমানুপাতিক সম্পর্ক আছে, তার মানে এখানে কি হবে? x1 ডিভাইডেড বাই x2 হবে। বুঝছো সবাই? বুঝছো সবাই? আচ্ছা আচ্ছা ওকে, তো এখন চলো আমরা কিছু ম্যাথ করি। আচ্ছা, তো এখানে কি বলছে যে নিচের কোন ক্ষেত্রে ব্যাপন সর্বাধিক হবে? আচ্ছা, তো দেখো এখানে কি দেওয়া আছে ভাই বলতো? এখানে গ্যাস হিসেবে কার্বন মনোক্সাইড দেওয়া আছে, আর কি দেওয়া আছে ভাই বলতো? নিয়ন দেওয়া আছে। তো এখন কার্বন মনোক্সাইড দেওয়া আছে এবং নিয়ন যেহেতু দেওয়া আছে, তার মানে কি আমরা তাদের আণবিক ভর নিয়ে কাজ করতে পারি। তাহলে দেখো ভাইয়া, যে কার্বন মনোক্সাইড যেটা আছে তার আণবিক ভর কত?
কার্বন হচ্ছে তোমার 12, অক্সিজেন হচ্ছে তোমার 16, তার মানে সেটা হবে তোমার 28 হবে। আর নিয়ন যেটা আছে, নিয়নের ক্ষেত্রে তার আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে তোমার 20। আচ্ছা, এখন আমরা তো সবাই জানি যে গ্যাসের ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়। তার মানে আণবিক ভর যত কম হবে আমার ব্যাপনের হার তত বেশি হবে। তাহলে দেখো তো ভাইয়া যে আমার আণবিক ভর কম কার ভাইয়া বলতো? নিয়নের আণবিক ভর কম, তার মানে নিয়নের ব্যাপনের হার সর্বাধিক হবে। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি দেখো, যে আমার সিতে হচ্ছে তোমার 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিয়ন, আর ডিতে হচ্ছে তোমার 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিয়ন। ওকে, তো তুমি মাথায় রাখবা যে আমি যখন টেম্পারেচার বাড়াই তখন ব্যাপনের হারটা কিন্তু বৃদ্ধি পায়। কারণ দেখো, তাপমাত্রা বাড়াইলে কি হয়? গ্যাসের অণুগুলো কিন্তু শক্তি পায়, আর গ্যাসের অণুগুলো শক্তি পাইলে গ্যাসেরগুলো অনেক বেশি ছোটাছুটি করে, আর গ্যাসের অণুগুলো অনেক বেশি ছোটাছুটি করে মানে কীভাবে বলতো? তাদের ব্যাপনের হারটা বৃদ্ধি পায়। এখন দেখো তো 5 ডিগ্রিতে আমার ব্যাপনের হার বেশি হবে নাকি 35 ডিগ্রিতে ব্যাপনের হার বেশি হবে? অবশ্যই 35 ডিগ্রিতে আমার ব্যাপনের হার বেশি হবে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে ডি। আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি। ওকে, আচ্ছা, এখন বলছে যে কোন গ্যাসের ব্যাপনের হার সমান। দেখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশন। এটা তুমি যখন অ্যাডমিশন দিবা, কোনো না কোনো ভার্সিটিতে তুমি এই কোয়েশনটা তুমি পাবা, মানে কোনো ভার্সিটিতে তুমি এটা পাবা। এটা এত বেশি ইম্পর্টেন্ট এবং এত বেশি পরিমাণে রিপিট হয়েছে। আচ্ছা, তো ব্যাপনের হার সমান কখন হবে ভাইয়া বলতো? যখন আণবিক ভর সেমটা হয়ে যাবে। যখন আণবিক ভরটা যখন সেম হয়ে যাবে তখন কি ভাই বলতো? আমার ব্যাপন যেটা আছে, ব্যাপনটা কি সেম হয়ে যাবে না? ব্যাপনটা সেম হয়ে যাবে। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানের মধ্যে আমার কোথায় আণবিক ভরটা সেম আছে? দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রে তার আণবিক ভর কত ভাই বলতো? আণবিক ভর হচ্ছে তোমার 28, তাই না? 14 দুগুণে 28। কার্বন মনোক্সাইড যেটা আছে তার আণবিক ভর কত ভাই বলতো? তার আণবিক ভর হচ্ছে তোমার 28। তাহলে দেখো তো ভাইয়া যে তাদের যেহেতু আণবিক ভর সেম, তার মানে কি তার ব্যাপনের হার সমান। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার এ। আনসার কোনটা হবে? আনসার হবে এ। ওকে, এখন বলছে যে একই শর্তাধীনে কোন গ্যাসটি বেপিত হতে বেশি সময় লাগবে। আচ্ছা, ফাইন। তো তুমি আমাকে বলো তো ভাইয়া যে বেপিত হতে অধিক সময় লাগে মানে কি? তার ব্যাপনের হার বেশি নাকি কম? দেখো, আমরা সবাই জানি যে আর সমানুপাতিক জানি আমরা 1/t, মানে ব্যাপনের হার বেশি মানে আমার সময় কম লাগে, আবার ব্যাপনের হার কম মানে কি আমার সময় বেশি লাগে। এখন আমাকে দেখতে হবে যে এইগুলোর মধ্যে কোনটার ব্যাপনের হার বেশি। এখন এগুলোর জন্য আমরা কী করবো হ্যাঁ বলতো? আমরা এগুলোর জন্য মানে আমাকে কী করতে হবে? অধিক সময় লাগে বলছে, তাই না? আচ্ছা, দাঁড়াও একটা মিনিট দেখি, আমরা একটু বাইর করি। যেহেতু আমাকে এখানে অধিক সময় বলছে, তো অধিক সময় মানে কীভাবে বলতো? আমার টাইম বেশি লাগবে, আর টাইম বেশি লাগবে মানে কি আমার ব্যাপনের হার কম হবে। এখন আমাকে দেখতে হবে এখানের মধ্যে কোনটার ব্যাপনের হার সবচেয়ে কম। এখন এটাকে আমরা আণবিক ভরের মাধ্যমে বাইর করতে পারি না, কারণ আমরা জানি যে আর সমানুপাতিক 1/√m জানি। এখন আমাকে কি করতে হবে ভাই বলতো? আমাকে বাইর করতে হবে যে কোন মানে ব্যাপনের হার সবচেয়ে কম। ব্যাপনের হার সবচেয়ে কম কোনটার হবে? যে আমার আণবিক ভর যত বেশি হবে ব্যাপনের হার সবচেয়ে কম হবে। এখন আমাকে দেখতে হবে যে কোথায় আণবিক ভরটা বেশি আছে। তো দেখো, সালফার ডাইঅক্সাইড যেটা আছে তার আণবিক ভর কত হবে? 32। সালফার হচ্ছে তোমার 32 + 32 মানে কত হবে? 64 হবে। আবার কার্বন ডাইঅক্সাইড যেটা আছে তার ভর কত? 44। আবার দেখো HCl যেটা আছে তার সেটা কত? সেটা হচ্ছে তোমার 36.5। আর NH যেটা আছে সেটা কত হবে? সেটা হবে তোমার 17 হবে। তাহলে কার আণবিক ভর বেশি? SO2 আণবিক ভর বেশি, তার মানে তার ব্যাপনের হার কম, আর ব্যাপনের হার কম মানে সময় বেশি লাগবে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে এ। ঠিক আছে, আনসার কোনটা হবে? আনসার হবে এ। ওকে, এখন আমরা দেখি যে পরবর্তী কোশ্চেন কি। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি যেখানে কি দেওয়া আছে যে হাইড্রোজেন গ্যাসের। আচ্ছা, দেখি আমরা আর কয়টা কোশ্চেন আছে। এই বেশি না, আর 3-4টা প্রশ্ন আছে। 3-4টা প্রশ্ন করলে আমরা ক্লাস শেষ করে দিব। তোমরা একটু ধৈর্য ধরো, ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন বলছে যে হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার কোনো একটি গ্যাসের ব্যাপনের হারের 6 গুণ। এখন বলছে গ্যাসটির আণবিক ভর কত, এটা আমাকে বাইর করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমি যে অজানা গ্যাস যেটা আছে, দেখো এখানে কি বলছে? হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার কোনো একটি গ্যাস, মানে এখানে একটা অজানা গ্যাস আছে। তো আমি অজানা গ্যাসটাকে ধরলাম এক্স ধরলাম। ঠিক আছে, অজানা গ্যাসটাকে ধরলাম আমি এক্স ধরলাম। ওকে, এখন বলছে যে হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার অজানা গ্যাসের ব্যাপনের হারের 6 গুণ। তার মানে দেখো যে আমার হাইড্রোজেন যেটা আছে তার যদি ব্যাপনের হার তোমার H2 হয় তাহলে সেটা কি হবে? এবং অজানা যে গ্যাসটা আছে তার ব্যাপনের হার যদি তোমার X হয়, তার মানে দেখো তো হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার
অজানা গ্যাসের ব্যাপনের হারে কত হবে 6 গুণ হবে। এই জিনিসটা কি সবাই বুঝছো কিনা? হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার অজানা গ্যাসের ব্যাপনের হারের 6 গুণ। ওকে ফাইন। তো এখন আমরা কি করবো ভাই বলতো, ব্যাপনের হারের সাথে আমরা কি করবো আণবিক ভরের সম্পর্কটা নেব। তো দেখো আমরা কি লিখি, আমরা লিখবো এখানের মধ্যে আর অফ এইচ টু ডিভাইডেড বাই কি হবে আর অফ এক্স হবে সমান সমান কি হবে রুট ওভার হবে তোমার এম অফ এক্স ডিভাইডেড বাই হবে তোমার এম অফ এইচ টু হবে। ঠিক আছে, এটা আসতে মাতস না শ্রেষ্ঠ, এটা আসতে মাত। আচ্ছা ওকে ওকে ওকে। এখন আমাকে বাইর করতে হবে যে এক্স যেটা আছে এটার ভর কত, মানে এক্স যেটা আছে সেটার আণবিক ভর কত। ওকে ফাইন। তাহলে দেখো আমরা কি করলাম, এখানের মধ্যে লিখলাম যে আর অফ এইচ টু সমান সমান কত হবে 6 আর এক্স হবে ডিভাইড বাই কত হবে আর এক্স হবে। আর এখানে দেখো আমরা এখানে লিখলাম যে রুট ওভার এম অফ এক্স এর মানটা তো আমরা বাইর করব, আর এইচ টু যেটা আছে এইচ টুর মানটা আমরা আচ্ছা এইচ টু যেটা আছে এইচ টু কত আণবিক ভর কত ভাই বলতো, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে তোমার 2। এখন দেখো আর এক্স কাটা, তো এখন আমরা কি করলাম উভয়কে স্কোয়ার করে ফেললাম। তো স্কোয়ার করে ফেলে কি হবে, এখানে হবে তোমার 36 হবে, আর এখানে কত হবে, এখানে হবে তোমার এম এক্স ডিভাইডেড বাই 2 হবে। তাহলে এম এক্স সমান সমান কত হবে, এম এক্স সমান সমান হবে তোমার 36 ইন্টু 2। তার মানে আনসার কত হবে, আনসার হবে তোমার 72। তার মানে দেখো তো এখানে 72 আছে কিনা, হ্যাঁ আছে। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার বি। আনসার কোনটা হবে, আনসার হবে বি। ওকে। আচ্ছা এখন বলছে যে একই আয়তনের একটি অজ্ঞাত গ্যাস ও ক্লোরিন একই তাপমাত্রা ও চাপে একটি ছিদ্রপথ দিয়ে নিঃসরিত হতে যথাক্রমে 60 সেকেন্ড ও 71 সেকেন্ড সময় নেয়। অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত? আচ্ছা ফাইন। তো দেখো আমরা তো একটুকে পড়ছিলাম যে ব্যাপনের হার সমানুপাতিক 1 ডিভাইডেড বাই রুট ওভার এম। আবার আমরা পড়ছিলাম যে ব্যাপনের হার ব্যস্তানুপাতিক হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই টি, তাই না? আচ্ছা এখন আমি যদি এটাকে এইভাবে লিখি যে আর ওয়ান, এখানে আমরা লিখলাম, আচ্ছা এখানে কি আছে অজ্ঞাত গ্যাস আছে, সো অজ্ঞাত গ্যাসটাকে আমরা ধরলাম এক্স ধরলাম। ঠিক আছে ওকে। তো আমি এখানে ধরলাম যে আর এক্স ডিভাইডেড বাই হচ্ছে তোমার আর অফ কি আছে ক্লোরিন গ্যাস আছে, তো আর অফ Cl2 দিলাম। ঠিক আছে, আর অফ ক্লোরিন, হ্যাঁ ক্লোরিন গ্যাস Cl2, ওকে Cl2 দিলাম। ওকে, আর এই পাশে আমি দিলাম, তার এখানে কি হবে তোমার উপর হবে তোমার রুট ওভার এম অফ Cl2 ডিভাইড বাই রুট ওভার এম অফ এক্স হবে। আর এখানে কি হবে, এখানে হবে তোমার টি অফ Cl2 ডিভাইডেড বাই টি অফ এক্স হবে, তাই না? আচ্ছা কোন জায়গাটা আবার বুঝিয়ে দেবো বলো তো? আচ্ছা 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 ওকে ওকে। দেখো আমরা জানি যে ব্যাপনের হার হচ্ছে তোমার ভরের সাথে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়, সময়ের সাথেও ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। তার মানে এটাকে যদি আমরা এইভাবে লিখি যে আর এক্স ডিভাইড বাই আর অফ Cl2, আর অফ এক্স মানে কি ভাই বলতো অজানা গ্যাসের ব্যাপনের হার ডিভাইড বাই ক্লোরিন গ্যাসের ব্যাপনের হার সমান সমান কি হবে, এটা ব্যস্তানুপাতিক মানে কি হবে উপরে হবে তোমার ক্লোরিন গ্যাসের আণবিক ভর ডিভাইডেড বাই এক্স এর আণবিক ভর সমান সমান কি হবে টি অফ Cl2 মানে ক্লোরিনের সময় ডিভাইডেড বাই এক্স এর সময়। এখন আমাকে কি করতে হবে, ভরের সাথে সময়ের সম্পর্কটা নিতে হবে। এখন আমাকে কি করতে হবে, অজ্ঞাত গ্যাসের আণবিক ভরটা বাই করতে হবে। আচ্ছা ফাইন। তো দেখো আমি এখানে লিখি যে রুট ওভার এম অফ Cl2 ডিভাইড বাই হচ্ছে তোমার রুট ওভার এম অফ এক্স লিখলাম। ওকে, সমান সমান কি হবে টি অফ Cl2 ডিভাইড বাই টি অফ এক্স হবে, তাই না? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, এই ম্যাথের আগেরটা আচ্ছা আমরা একটু শেষ করে ফেলি, তারপর আমি আগেরটা বুঝিয়ে দিব না, কোনো সমস্যা নাই। দেখো এখন একটা জিনিস খেয়াল করো যে আমাকে কী করতে হবে, আমার এম অফ এক্স এর মানটা বাই করতে হবে। সো দেখো আমরা এখানে লিখি যে এখানে তো জায়গা নাই, দাঁড়াও একটা মিনিট। ঠিক আছে এখন ঠিক আছে আই থিঙ্ক, হ্যাঁ ওকে। তো এখন আমরা লিখবো যে আমরা এখানে লিখবো যে রুট ওভার এম অফ এক্স সমান সমান কত হবে, রুট ওভার এম অফ এক্স সমান সমান হবে তোমার রুট ওভার এম অফ Cl2 মানে ক্লোরিনের আণবিক ভর, তারপর কি হবে ভাই বলতো ইন্টু হবে তোমার টি ইন্টু এক্স মানে এক্স এর সময় ডিভাইড বাই হবে তোমার ক্লোরিন যেটা আছে ক্লোরিন গ্যাসের সময়। ওকে, এখন দেখো ভাইয়া যে আমরা এখানে লিখলাম, হ্যাঁ দেখো দাঁড়াও, হ্যাঁ দেখো তো ক্লোরিন যে গ্যাসটা আছে তার আণবিক ভর কত, তার আণবিক ভর হচ্ছে তোমার 71, সো আমি দিলাম রুট ওভার 71 দিলাম। ঠিক আছে, আর যে আমার অজ্ঞাত গ্যাস যেটা আছে সেটা কতটুকু সময় নেয়, অজ্ঞাত গ্যাসটা সময় নেয় হচ্ছে আমার 60 সেকেন্ড। তো দেখো আমি এখানে দিলাম 60 দিলাম, আর ক্লোরিন গ্যাস যেটা আছে সেটা কতটুকু সময় নেয় 71 সেকেন্ড সময় নেয়, সো আমি এখানে 71 দিলাম। ওকে, এটা তো আমার নিউ পেজে করতে হবে রে। আচ্ছা আমি এটা নিউ পেজ দিলাম। ওকে,
এখন দেখো আমি কি করলাম, উভয়পক্ষে স্কোয়ার করলাম, উভয়পক্ষে স্কোয়ার করলাম। তো স্কোয়ার করলে কি হবে, স্কোয়ার করলে হবে তোমার এম অফ এক্স সমান সমান কত হবে, এম অফ এক্স সমান সমান হবে তোমার, এম অফ এক্স সমান সমান হবে তোমার 71 ইন্টু 71, 71 ইন্টু 60 স্কোয়ার ডিভাইড বাই কত হবে, ডিভাইড বাই হবে তোমার 71 স্কোয়ার হবে। এখন দেখো 71 71 কাটাকাটি করলাম, তার মানে দেখো এখানে কি থাকে, 60 স্কোয়ার মানে হচ্ছে তোমার 3600 ডিভাইড বাই হচ্ছে তোমার 71। এখন দেখো তো ভাইয়া যে এটা আমার কোন মানের আশেপাশে আসে, তুমি যদি এটা হিসাব করো একদম বেসিক নিয়মে যদি হিসাব করো যে 71 ভাগ 3600, তখন তুমি দেখবা যে মানটা তোমার 50 এর কাছাকাছি আসে। কত আসে, 50 এর কাছাকাছি আসে। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার সি। আনসার কোনটা হবে, আনসার হবে সি। ওকে ওকে, আচ্ছা এখন দেখো যে কি বলছে, যে একই অবস্থায় কোনো পাত্রে সূক্ষ্ম ছিদ্রপথে এ ও বি গ্যাসের ব্যাপন হারের অনুপাত হচ্ছে তোমার 2:1। এখন বলছে যে বি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে নিচের কোনটি এ গ্যাস হতে পারে। আচ্ছা ফাইন, এখন দেখো এখানে কী দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে ব্যাপনের হার দেওয়া আছে। আচ্ছা ফাইন, তো দেখো দেখো ধরো আমি ধরলাম আমার এ যে গ্যাসটা আছে তার ব্যাপনের হার ধরলাম আমি 2x ধরলাম, আর বি যে গ্যাসটা আছে বি গ্যাসের ব্যাপনের হার ধরলাম আমি 1, মানে 1 মানে এখানে কী দেবো আমরা x ধরবো। ওকে, এখন এখানে কী দেওয়া আছে ভাই, তো ঘনত্ব দেওয়া আছে। তো আমরা সবাই জানি না যে আর সমানুপাতিক 1 ডিভাইডেড বাই রুট ওভার ডি জানি, তাই না, আর সমানুপাতিক 1 ডিভাইডেড বাই রুট ওভার ডি। ওকে, এখন দেখো তো আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে আর অফ এ ডিভাইডেড বাই আর অফ বি, ঠিক আছে। আচ্ছা সমান সমান আমরা কি লিখতে পারি, সমান সমান আমরা লিখতে পারি যে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে তার মানে কি লিখবো আমরা, রুট ওভার ডিভি ডিভাইডেড বাই রুট ওভার ডি অফ এ। ওকে, আচ্ছা এখন দেখো আমরা কি করব, এ গ্যাসটা কোনটা হতে পারে, তাই না, তার মানে দেখো এ গ্যাস যেটা আছে এ গ্যাসের আমরা ঘনত্বটা বাই করব। আমরা কি করবো, এ গ্যাসের ঘনত্বটা বাই করবো, মানে বাষ্প ঘনত্বটা বাই করবো। তো দেখো তো ভাইয়া যে কি হবে, রুট ওভার ডি এ সমান সমান কত হবে, রুট ওভার ডি এ সমান সমান হবে তোমার রুট ওভার ডিভি, ডিভি ইন্টু কি হবে, ইন্টু হবে তোমার আর ভি ডিভাইড বাই কত হবে, আর এ হবে। আচ্ছা ফাইন, এখন দেখো ভাইয়া যে আমরা এখানের মধ্যে যদি ডি এ লিখি তাহলে কি হবে, এখানে হবে তোমার ডিভি মানে স্কোয়ার করছে, স্কোয়ার করলে এখানে কি হবে, এখানে হবে তোমার আর বি স্কোয়ার ডিভাইড বাই কত হবে, ডিভাইড বাই, আচ্ছা আমি আগে আর বির আর এর মানটা, আচ্ছা একটা মিনিট, আমরা আর এ আর বি মানটা বসাই। দেখো তো আমার এখানের মধ্যে আর বি এর মান কত দেওয়া আছে ভাইয়া বলতো, এক্স দেওয়া আছে, এক্স দেওয়া আছে, আর আর অফ এর মান কত দেওয়া আছে আমার 2x দেওয়া আছে। তো দেখো এক্স এক্স কাটলাম, তার এখানে কি থাকে, এখানে থাকে তোমার ডি অফ এ সমান সমান থাকে তোমার রুট ওভার ডিভি ডিভাইড বাই হচ্ছে তোমার 2। এখন যদি আমি স্কোয়ার করি তার এখানে কি আসবে, স্কোয়ার করলে এখানে কি থাকবে, স্কোয়ার করলে থাকবে তোমার ডি এ সমান সমান হবে তোমার ডিভি ডিভাইড বাই কত হবে 4 হবে, তাই না। আচ্ছা ওকে, এখন আমার এ যেটা আছে এর মানে বাষ্প ঘনত্ব কত হবে, এর বাষ্প ঘনত্ব হবে দেখো বি এর বাষ্প ঘনত্ব কতটুকু দিয়ে আছে, 32 দিয়ে আছে। তো 32 ডিভাইড বাই 4 মানে কত আসে, 32 ডিভাইড বাই 4 মানে হচ্ছে তোমার 8 আসে, কত আসে 8 আসে। ওকে, তার মানে দেখো যে আমার এ যেটা আছে, দেখো এ যেটা আছে, এ যেটা আছে এর আমরা বাষ্প ঘনত্ব কত পাইছি ভাই বলতো, আমরা বাষ্প ঘনত্ব পাইছি, বাষ্প ঘনত্ব কত পাইছি, বাষ্প ঘনত্ব আমরা 8 পাইছি। এখন আমরা সবাইকে ছোটোবেলাতে পড়ছিলাম না, সবাই ছোটোবেলাতে পড়ছিলাম যে আণবিক ভর, আণবিক ভর সমান সমান কি হবে, আণবিক ভর সমান সমান হবে তোমার 2 ইন্টু বাষ্প ঘনত্ব, 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তার মানে দেখো আমার এ যে গ্যাসটা আছে, এ গ্যাস যেটা আছে তার আণবিক ভর কত হবে, 2 ইন্টু 8 মানে কত হবে 16 হবে। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে 16 কোন গ্যাসের আণবিক ভর, 16টা হবে তোমার অক্সিজেন গ্যাসের আণবিক ভর। 16 কি হবে, 16 হবে তোমার অক্সিজেনের আণবিক ভর। দেখো আমরা কি করছি, দেখো আমরা এখানে কি করছি, যেহেতু আমার এখানে বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তো বাষ্প ঘনত্বের মাধ্যমে আমরা প্রথমে কি করছি, আমার এ গ্যাস যেটা আছে এ গ্যাসের আমরা কি করছি, এ গ্যাসের আমরা বাষ্প ঘনত্বটা বাই করছি, এ গ্যাসের আমরা বাষ্প ঘনত্বটা বাই করছি ওই যে এই সূত্রের মাধ্যমে আর কি। তারপর আমরা জানি যে আণবিক ভর মানে হচ্ছে তোমার 2 ইন্টু বাষ্প ঘনত্ব, মানে বাষ্প ঘনত্বকে আমরা দ্বিগুণ করলে আণবিক ভর পাবো। সো আমরা এখানে আণবিক ভর কত পাইছি, 16 পাইছি। এখন সরি 16 তো অক্সিজেন হবে না, দুঃখিত। তো আমার 16 দেখো তো কার আণবিক ভর বলো তো ভাইয়া, মিথেন যে গ্যাসটা আছে মিথেন গ্যাসের আণবিক ভর হচ্ছে তোমার 16। তার মানে গ্যাসটা কোনটা হবে, গ্যাসটা হবে তোমার বি, গ্যাসটা কোনটা হবে, গ্যাসটা হবে তোমার বি। আচ্ছা ওকে ঠিক আছে, লাস্ট ম্যাথ,
লাস্ট ম্যাথ। এখন আমাকে কি করতে হবে যে H2S গ্যাসের ব্যাপনের হার NH3 গ্যাসের ব্যাপনের হারের কত গুণ, এটা আমাকে বাইর করতে হবে। সো দেখো আমরা তো সবাই জানি যে আর সমানুপাতিক হচ্ছে তোমার 1/√m, যেহেতু এখানে আমার গ্যাস দেওয়া আছে তার মানে তাদের আমরা আণবিক ভরটা বাইর করতে পারবো। এখন আমরা যদি লিখি যে আর অফ H2S ডিভাইডেড বাই, আমরা যদি লিখি আর অফ NH3 লিখি, তাহলে এটা সমান সমান কি হবে? এটা সমান সমান হবে তোমার √m অফ NH3 ডিভাইডেড বাই কি হবে? ডিভাইড বাই হবে তোমার √m অফ H2S, মানে জাস্ট উল্টা যাবে আর কি, যেহেতু ব্যস্ত অনুপাতিক সম্পর্ক তার মানে এটা উল্টা যাবে। ওকে, এখন দেখো যে আমার NH3 যেটা আছে তার আণবিক ভর কত ভাইয়া বলতো? NH3 এর আণবিক ভর হচ্ছে তোমার 17, আর H2S যেটা আছে তার আণবিক ভর কত? তার আণবিক ভর হচ্ছে তোমার 32। আমি এখানে দিলাম আমরা √32 দিলাম। ওকে ফাইন। আচ্ছা, এখন আমরা কি করলাম? এক কাজ করলাম, আমরা এখানে একটু এই পাশে লিখি, দাঁড়াও, আমরা একটু এই পাশে করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে এখন ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা যদি এটাকে একটু এইভাবে লিখি যে যে আর অফ H2S ডিভাইডেড বাই আর অফ NH3 যদি লিখি আমরা, এবং দেখো যেহেতু আমার এখানে দুইটার উপরে √ওভার আছে তার মানে এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না যে √ওভার 17 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 32। তার মানে দেখো যে 17কে যদি আমি এটাতে কাটাকাটি করি তার মানে এখানে কি থাকবে? 1/2 থাকবে। সো 1/2কে কি আমরা এইভাবে লিখতে পারি না যে 1/√2? তাহলে দেখো যে আমরা এখানে কি পাইছি? আমরা এখানে পাইছি যে আর অফ H2S ডিভাইডেড বাই আর অফ NH3। এখন দেখো তো ভাইয়া যে আমার আর অফ H2S সমান সমান কি হবে? আর অফ H2S সমান সমান হবে তোমার 1/√2 ইন্টু আর অফ NH3। তাহলে দেখো তো ভাইয়া যে আমার H2S গ্যাসের ব্যাপনের হার NH3 গ্যাসের ব্যাপনের হারের 1/√2 গুণ। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি। তো সবাই কি ম্যাথগুলো বুঝছো? আচ্ছা 34 হবে তাই না? 34 হবে, হ্যাঁ ঠিক আছে 34 হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তো তোমরা আমাকে সবাই জানাও তো যে আমি আজকে যা যা পড়াইছি সবাই সব কিছু বুঝছো কি না? সবাই সব কিছু বুঝছো কি না? হ্যাঁ 34 লিখে দিছি আমি। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, আমি দেখি আমার ওয়েবসাইটের বাচ্চা কাচ্চাদের কি অবস্থা। আচ্ছা, তো সবাই জানাও তো যে সবাই বুঝতে পারতেছো কিনা। আগের ম্যাথটা আরেকবার বুঝিয়ে দেন। কোন ম্যাথটা বলো তো? ফেসবুকে তো সবাই বুঝতেছে। আগের ম্যাথটা এলোমেলো হয়ে গেছে তাই না? আচ্ছা দাঁড়াও দেখি আমি কোন ম্যাথটা এলোমেলো হয়ে গেছে। বাষ্প ঘনত্ব যেটা এটা, আচ্ছা দেখো এই বাষ্প ঘনত্ব মানে কি? এখানে কি দেওয়া আছে? ঘনত্ব দেওয়া আছে না? সো ঘনত্বের সাথে আমরা সম্পর্ক কি জানি? আর সমানুপাতিক 1/√d। সো এটা সমান সমান আমরা কি লিখতে পারবো? দেখো এখানে কি দেওয়া আছে? এ গ্যাস দেওয়া আছে, বি গ্যাস দেওয়া আছে, তার মানে আর অফ এ ডিভাইড বাই আর অফ বি সমান সমান কি হবে? যেহেতু ব্যস্ত অনুপাতিক সম্পর্ক তার মানে এখানে কি লিখবো আমরা? √dv ডিভাইড বাই √da। তাহলে দেখো যে আমার এখানে কি দেওয়া আছে যে আর এ গ্যাস যেটা আছে তার মানে সেটা দেওয়া আছে তোমার 2x দেওয়া আছে, আর বি যেটা আছে সেটা হচ্ছে তোমার x দেওয়া আছে, যেহেতু 1 দেওয়া আছে। তো দেখো এখানে আমার সবগুলো মান দেওয়া আছে, আর এ আর বি, তারপর হচ্ছে তোমার যে বি গ্যাস যেটা আছে বি গ্যাসের তোমার ঘনত্ব দেওয়া আছে। তার মানে এখানে কি আমরা এর বাষ্প ঘনত্ব কি আমরা বাইর করতে পারবো না? হ্যাঁ আমরা এর বাষ্প ঘনত্বটা বাইর করতে পারবো। সো দেখো আমরা এখানে কি করছি? এর বাষ্প ঘনত্বটা বাইর করছি। তারপর আমরা জানি যে বাষ্প ঘনত্বকে যদি আমরা দ্বিগুণ করি তখন সেখানে তোমার আণবিক ভর পাওয়া যায়। সো দেখো যে আমরা বাষ্প ঘনত্ব এখানে 8 পাইছিলাম, সো 8 ইন্টু 2 মানে এখানে 16 পাইছি। তার মানে এখানে আণবিক ভর কত হয়েছে? 16 হয়েছে। তো 16 কার আণবিক ভর? মিথেনের আণবিক ভর না? তার মানে এ গ্যাসটা কোনটা হবে? এ গ্যাসটা হবে তোমার বি।
আচ্ছা, হ্যাঁ ক্লাস শেষ। এই না, আমি আব্দুর রহমান ভাই না। ভাইয়ের কথা আর আমার কথা কি সেম নাকি? হ্যাঁ, কেমিস্ট্রি নোটটা দিব। আচ্ছা আচ্ছা, আর কে কোনটা বোঝো না একটু জানাও তো। হ্যাঁ ক্লাস শেষ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মার্বেলের ম্যাথটা দেখবা? আচ্ছা, তো দাঁড়াও আমি একটু মার্বেলের ম্যাথটা একটু বের করি। মার্বেলের ম্যাথটা কোথায় গেল? আচ্ছা, এখন দেখো। আচ্ছা ওকে, মার্বেলের ম্যাথের ক্ষেত্রে দেখো কি বলছে, যে একটি কাচের মার্বেল সহ নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 250 সেন্টিমিটার কিউব। তাপমাত্রা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে গ্যাসের আয়তন দাঁড়ায় 130 সেন্টিমিটার। মানে এটা তোমার মার্বেল সহ গ্যাস হবে, এখানে যদি একটু লেখিংস আছে, এখানে হবে তোমার মার্বেল সহ গ্যাসের আয়তন, ঠিক আছে, 130 সেন্টিমিটার কিউব। এখন বলছে মার্বেলের আয়তন কত। এখন দেখো আমার একটা পাত্র আছে, পাত্রের মধ্যে একটা মার্বেল আছে। এখন মার্বেল আছে আর কি আছে, গ্যাস আছে। তো দেখো আমার মার্বেলের আয়তন যদি তোমার হয় এক্স, তার মানে আমার গ্যাস যেটা আছে, গ্যাসের আয়তন কি হবে ভাই বলতো? মোট আয়তন থেকে আমার মার্বেলের আয়তন বাদ দিলে কি আমার গ্যাসের আয়তনটা পাবো আমরা, তাই না? হ্যাঁ, আমরা এটা পাবো। এখন দেখো কি বলছে, যে একটি গাছের মার্বেল সহ নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 250 সেন্টিমিটার কিউব। মানে আমার মোট আয়তন কত? 250 সেন্টিমিটার কিউব। এখন আমার এই যে বয়েলের সূত্র বলো বা যে কোনো গ্যাসের সূত্র বলো, সেই গ্যাসের সূত্রগুলো আস্তে হতাস না। আচ্ছা, যে কোনো গ্যাসের ক্ষেত্রে বলো, আমরা কি গ্যাসের জন্য নেই, মানে সূত্রগুলো কি আমরা কার জন্য নেই? গ্যাসের জন্য নেই, তাই না? আচ্ছা ওকে, তো দেখো আমার মার্বেলের আয়তন যদি তোমার হয় এক্স, মানে গ্যাসের আয়তন কত হবে? গ্যাসের আয়তন হবে তোমার 250 - এক্স। তাহলে দেখো আমার শুরুতে প্রেশার ধরলাম আমি P1, আমার শুরুতে আমার আয়তন, গ্যাসের আয়তন কত আছে? 250 - এক্স। আবার দেখো আমি চাপ কি করছি? দ্বিগুণ করছি, তার মানে P2 সমান সমান কি হবে? 2P1 হবে। আর দ্বিগুণ করার পর আমার আয়তন, গ্যাসের আয়তন কত হয়েছে ভাই বলতো? গ্যাসের আয়তন হয়েছে তোমার, যে আমার মার্বেল সহ গ্যাসের আয়তন হচ্ছে তোমার 130 সেন্টিমিটার কিউব। এখন তুমি আমাকে বলো যে মার্বেল সহ গ্যাসের আয়তন যদি তোমার হয় 130 সেন্টিমিটার কিউব, সো এটা থেকে যদি আমি এক্সটা বিয়োগ দিয়ে দিই, তখন কি আমরা গ্যাসের আয়তনটা পেয়ে যাব? এবং গ্যাসের আয়তন যদি পেয়ে যায়, তার মানে সেখানে আমরা কি করব? আমরা বয়েলের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, কারণ বয়েলের সূত্র বলো বা যে কোনো সূত্র বলো, সেগুলো শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো মার্বেল বলো বা ধূলিকণা বলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। সো দেখো আমি এখানের মধ্যে গ্যাস আয়তন বাই করছি, আমরা এখানের মধ্যে গ্যাস আয়তন বাই করছি। সো এখান থেকে আমি কি করছি? আমি এক্স এর মানটা বাই করছি। আর এক্সটা কি ছিল? এক্সটা ছিল তোমার মার্বেলের আয়তন। সো এখানে এক্স এর মানে মার্বেলের আয়তন কত হচ্ছে তোমার? 10 সেন্টিমিটার কিউব আসে আর কি, মানে এইটা ছিল ম্যাথ আর কি। আচ্ছা ওকে, ঠিক আছে, তো সবাই কি বুঝছো? আচ্ছা, তো আমরা, আচ্ছা নেক্সট ক্লাসে একজন বলছে যে ভাই থিওরিটিক্যাল জিনিস পড়াবেন না। হ্যাঁ, থিওরিটিক্যাল জিনিস পড়াবো, বাট নেক্সট ক্লাসে। আজকে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো রাখছি, নেক্সট ক্লাসে আমরা কি ওই যে থিওরিটিক্যাল জিনিসগুলো একটু বেশি বড় ট্রাই করবো, ঠিক আছে? ক্লাসটা শেষ করো, তারপর মানে ক্লাস যতগুলো হবে এই চ্যাপ্টার উপর সবগুলো ক্লাস শেষ করো, ইনশাল্লাহ এই চ্যাপ্টার যতগুলো সমস্যা আছে সব কিছু তোমার কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা বেশি কথা না বলে ক্লাসটা এখন শেষ করে দিই, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর কারো যদি কোনো সমস্যা থাকে, ক্লাসটা একটু রিপিট দেখে নিও। আর যদি তাও যদি না বুঝো, তাহলে আমাকে একটু নক করিও, ঠিক আছে? আমাকে মেসেঞ্জারে নক করলে তুমি এনি টাইম আমাকে পাবা। তো চলো আমরা ক্লাসটা শেষ করে দিই।